অনেকক্ষণ ধরেই অনামিকার ফোন বাজছে। একটু কাজের জন্য ও নিচে গিয়েছে। রুমে এসেই দেখল আদিত্যের 18টা মিস কল উঠে আছে। তাড়াতাড়ি কল ব্যাক করল। কল রিসিভ করতেই আদিত্য বলল, কোথায় ছিলে এত সময়? এতক্ষণ লাগে কল রিসিভ করতে? মায়ের কাছে ছিলাম একটু। দেখছো রিসিভ করছি না, এতবার কল দিতে হয়? দিব না? টেনশন হয় না? আমি তো বাসায় আছি। টেনশন কেন করবা? উফ, তোমাকে বুঝাবার সাধ্য আমার নেই। তৈরি হয়েছ? এখন হব। আচ্ছা শোনো, তুমি রেডি হয়ে বাসার বা পাশে যে কদম গাছটা আছে ওটার নিচে এসে দাঁড়িও কেমন? এই রাতে আমি একা ওইটার নিচে গিয়ে দাঁড়াবো? যদি ভূতে ধরে? তুমি নিজেই তো একটা ভূত। উল্টো ভূতেরা তোমাকে দেখে দৌড়ে পালাবে। আমি ভূত? যাও, আমি যাব না কোথাও। আরে আরে, মজা করছিলাম সোনা। আমি থাকবো তো ওখানেই। তোমাকে কি আমি একা যেতে বলবো নাকি ওখানে? তুমি এসেই আমাকে পাবা। আর শোনো, মাকে বলে এসো, আমাদের ফিরতে লেট হবে। আচ্ছা ঠিক আছে। বাবা মাকে খাইয়ে দিয়ে তারপর বেরোবো, কিন্তু আমি আসতে যেহেতু লেট হবে। না না, খাওয়াতে হবে না কাউকে। মানে? কেন? আচ্ছা খাইয়ে এসো। শ্বশুর শাশুড়িকে খাইয়ে দিয়ে অনামিকা তৈরি হয়ে নিল। আদিত্য যেভাবে বলেছে সেভাবেই। অ্যাশ কালারের শাড়ি পরেছে, একটা ছোট্ট কালো টিপ, কালো কাচের চুড়ি পরেছে। অনামিকা তৈরি হয়ে বেরিয়ে গেল। কদমতলার কাছাকাছি গিয়ে দেখল আদিত্যের গাড়িটা সেখানে নেই। একটু ভয় লাগছিল অনামিকার। আদিত্য কি তাহলে এখনো পৌঁছায়নি? অনামিকা একটু এগিয়ে যেতেই দেখল একটা ছায়ামূর্তি। ব্যাগ থেকে ফোন বের করে আদিত্যকে কল করল অনামিকা। এই তুমি কোথায়? তুমি কোথায়? আমি কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। ও, ওটা তাহলে তোমার ছায়া। আমার ভয় হচ্ছিল খুব। আদিত্য পেছনে ফিরে দেখল বেশ খানিকটা দূরে অনামিকা দাঁড়িয়ে আছে। হাত দিয়ে ইশারা করল যাওয়ার জন্য। অনামিকা ফোনটা রেখে চলে গেল। গিয়েই বলল, গাড়ি কোথায়? গাড়ি নেই। নেই মানে? আজকে আমরা রিকশায় ঘুরব, শহর দেখব, তারপর ডিনার, তারপর রাস্তায় হাঁটব আঙুলে আঙুল রেখে, তারপর জ্যোৎস্না বিলাস করব, তারপর বাসায় ফিরে যাব। বাবা আজ এত প্রেম পাচ্ছে কেন? মন মতো প্রেম করতে পারিনি তো তাই। বিয়ের পরে প্রেমে মজা আছে বলো তো? মমজাদার করে তুললেই তো মজা। আদিত্য একটা রিকশা ডেকে উঠে পড়ল। অনামিকাও উঠল। আদিত্য বলল, শোনো চড়ুই পাখি, আমরা হালাল প্রেম করব। এটাতে মজা নাই বলো? হালাল প্রেম কথাগুলো বলা ঠিক না, তবুও বলছি, দেখো আমরা বিয়ের আগে প্রেম করলে কত ভালো হতো না বলো? ওই প্রেমের সাথে তুলনাই হয় না। লুকিয়ে লুকিয়ে দেখা করা, কেউ দেখে ফেলবে এই ভয় মাথায় বড় করে ঘোমটা দিয়ে রাখা, লুকিয়ে লুকিয়ে রাতভর ফিসফিসিয়ে ফোনালাপে মগ্ন থাকা, স্কুল কলেজ কিংবা কোচিংয়ের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করা প্রিয় মুখটা দেখার জন্য। ধরা খেলে অনেক বকা খাওয়া, কখনো মাইরও খাওয়া। এগুলা তো খুবই মজার না বলো? খুব টেস্টি এগুলা। আলাদা হয়ে যাওয়াটাও খুব মজার, না? সব সময় হারানোর ভয় কাজ করে। আর আমাদের দেখো, হারানোর কোনো ভয় নেই, কোনো লুকোচুরি নেই, কোনো ভয় থাকে না ভেতরে। এই জন্য মজাটাও নেই। তুমি বুঝো না। বাচ্চাদের মতো তুমি। ওরে আমার বুড়ি বউ রে। আচমকাই কেউ একজন অরুণিমার হাতটা ধরে টান দিয়ে আড়ালে নিয়ে গেল।
অরুণিমা টপ ফ্লোরের বড় যে খালি জায়গাটা আছে সেখানে দেয়ালের পাশে দাঁড়িয়ে ছিল, তার পাশেই একটা অন্ধকার রুম। আচমকা এভাবে টান দেওয়ায় অরুণিমা টাল সামলাতে না পেরে ঢলে পড়ল। একটা চিৎকার দেওয়ার আগেই মানুষটা মুখে হাত চেপে ধরে বলল, আস্তে আস্তে, চিল্লিও না, আমি নিষাদ। ও অরুণিমাকে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড় করাল। তারপর ওর কানের কাছে দেয়ালে এক হাত দিল আর অন্য হাত ওর মুখে ছিল। নিষাদ অরুণিমার মুখ থেকে হাত সরিয়ে নিল। পাশের টপ ফ্লোরের হালকা আবছা আলো এসে পড়েছে ওদের মুখে। নিষাদ অরুণিমার গালে হাত দিয়ে বলল, ভয় পেও না, আমি হঠাৎ আলো থেকে এসেছি তো, তাই আপনার মুখটা হালকা আলোয় দেখা যাচ্ছিল না। বুঝতে পেরেছি। আপনি কিভাবে এসেছেন? আর কেন এসেছেন? কেউ দেখলে কি ভাববে? অনেক কষ্টে এসেছি গো, সবার চোখে ফাঁকি দিয়ে। আর কেউ দেখে ফেললেও কে কি ভাবছে তা ভাবুক। হবু বউয়ের সাথে প্রেম করব আমি, কারো ভাবনায় আমার কিছু আসে যায় না। হবু বউ কথাটা শুনেই অরুণিমার ভেতরটা ধুক করে উঠল। আবছা আলোয় নিষাদ স্পষ্ট দেখতে পাচ্ছিল অরুণিমার ঠোঁট জোড়া কাঁপছিল। নিষাদ ওর থুতনিটা একটু উঠিয়ে নিজের মাথাটা একটু নিচে নামিয়ে ঠোঁট দুটো ওর ঠোঁটে চেপে ধরল। অরুণিমা বাধা দিতে চেয়েও পারল না। ও নিষাদের শার্টটা খামচে ধরে রেখেছে। নিষাদ শুধু অরুণিমার ঠোঁটের উপর ওর ঠোঁট চেপে ধরে রেখেছিল। অরুণিমার চোখে পানি এসে পড়েছে। হঠাৎ করেই অরুণিমা নিষাদকে একটা ধাক্কা দিয়ে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনারা মেয়েদের শরীর ছাড়া কি আর কিছুই বুঝেন না নাকি? কথাটা বলেই অরুণিমা বেরিয়ে গেল। নিষাদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কাজটা আসলেই ঠিক হয়নি। মাত্র কয়দিন হলো সম্পর্কের, এর মধ্যেই ওর পারমিশন ছাড়া এভাবে ঠোঁটে চুমু দেওয়া ঠিক হয়নি নিষাদের। ভেতরটা অপরাধের আগুনে দাউদাউ করে জ্বলছে যেন। একটা আবেগ, মোহর কারণে অরুণিমাকে হারিয়ে ফেলার ভয়টা তীব্রভাবে কাজ করছে নিষাদের ভেতরে। এই সামান্যটুকু আবেগ ধরে রাখতে পারল না কেন নিষাদ? কি করে ফেলল এটা? অরুণিমা তো অনেক কষ্ট পেয়েছে। ও যদি ভুল বুঝে আর যোগাযোগ না রাখে। একটা চিৎকার দিতে ইচ্ছে করছে নিষাদের। কান্না আসছে ছেলেটার। রাগে নিজের পুরো শরীরের শক্তি দিয়ে দেয়ালে একটা ঘুষি মারল ছেলেটা। ব্যথা পেল কি না পেল তা বুঝা গেল না। কোনো কারণ সারা শব্দ হল না। রিকশা করে অনেকক্ষণ ঘুরে বেড়ালো আদিত্য আর অনামিকা। তারপর একটা রেস্টুরেন্টে গেল খাওয়ার জন্যে। খাওয়া শেষে অর্ধেক পথ ওরা রিকশা দিয়ে আসলো। তারপর রিকশা থেকে নেমে গেল। অনামিকা বলল, নেমে গেলে যে? বাসা তো এখনো অনেক দূরে, বাকি পথটা হেঁটে যাব। প্রেমালাপ করতে করতে। আহা কি প্রেম! বাসায় পৌঁছাতে আরও 1 ঘন্টার মতো লাগবে তাহলে। তোমার যে স্লো মোশন হাঁটা। অনেক প্রেম পাচ্ছে গো। কি করব বলো? প্রেম করতে নেমে কি ঘোড়ার মতো দৌড়াবো নাকি? মজাটাই তো পাবো না। আহারে, হাতির মতো হাঁটো। হ্যাঁ, তুমি বাচ্চা হাতি তো, তাই হাতির মতোই হাঁটবো তোমাকে নিয়ে। হি 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 হি। আদি বদ কোথাকার, যাও, কথা নেই। কথাটা বলেই অনামিকা 2 হাত বুকে গুজে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। আদি ওর পাশে এসেই গালে একটা চুমু দিয়ে বলল, ভালোবাসি তো চড়ুই পাখি, ভালোবেসেই তো বলি। টমেটোর মতো গাল ফুলিও না তো। আদিত্য অনামিকার আঙুলের ফাঁকে আঙুল রেখে হাতটা শক্ত করে ধরল। কিছুক্ষণ দুজনের চোখাচোখি হল। আদিত্য চোখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটা ধরল। অনামিকা ভাবতে লাগল, এই ছেলেটা কি ওকে মেরে ফেলবে নাকি এত ভালোবাসা দিয়ে?
এত মায়া জড়িয়ে কিছু বললে কি আর রাগ থাকা যায় মানুষটার প্রতি? একরাশ মুগ্ধতা ওকে ঘিরে রাখে সারাক্ষণ যেন। আদিত্যের কটা লাইন আবৃত্তিতে অনামিকার ভাবনার রেশ কাটে গেল। আমি একদিন নিখোঁজ হব, উধাও হব রাত প্রহরে। সড়ক বাতির আবছা আলোয় খুঁজবে না কেউ এই শহরে। ভাববে না কেউ, কাঁপবে না কেউ, কাঁদবে না কেউ একলা একা। এই শহরের দেয়ালগুলোয় প্রেমহীনতার গল্প লেখা। লেখাটা সাদাত হোসেইনের। কবিতাটা শেষ করেই আদিত্য হাহা শব্দ করে হাসতে শুরু করল। দুজনেই ধীর পায়ে হেঁটে সামনের দিকে এগুচ্ছে। অনামিকা আদিত্যের দিকে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সামনের দিকে ওর দৃষ্টি নেই। আদিত্য বুঝতে পেরেও অনামিকার দিকে তাকাল না। ওর দৃষ্টি সামনের পথের দিকেই আবদ্ধ। আদিত্যের কোনো ভাবান্তর না দেখে অনামিকা সামনের দিকে দৃষ্টি ফিরিয়ে নিল। ওরা দুজনের নীরবভাবে রাস্তায় আঙুলে আঙুল রেখে হেঁটে যাচ্ছে। কিছু নীরবতাও যেন অনেক কথার প্রকাশ ঘটায়। মাঝে মাঝে মনে হয় নীরবতারও একটা নিজস্ব ভাষা আছে, যা সবাই বুঝতে পারে না। প্রায় রাত 12টা বাজতে চলেছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলোতে সোডিয়ামের নিয়ন আলো জ্বলছে। চারিদিক নীরব, জনমানবশূন্য। তবুও রাস্তাটি যেন শুধুমাত্র দুইজন মানবমানবীর প্রেম ভালোবাসাময় মুহূর্তে কোলাহলপূর্ণ হয়ে আছে। কিছুক্ষণ চুপ করে হাঁটার পর নীরবতা ভেঙে আদিত্য বলল, কি হয়েছে আমার চড়ুই পাখিটার? কথা বলছে না কেন? কই কিছু হয়নি তো। আমি তো বুঝি না আমার চড়ুই পাখিকে। বলো কি হয়েছে? তুমি কিছু বলছো না তাই আমিও কিছু বলছি না। কিন্তু নীরব থেকেও আমরা অনেক কিছুই বলে ফেলেছি, সেটা কি তুমি জানো? জানি। হিহি হিহি। একটু দূরে যেতেই একটা ফুচকার স্টল দেখা গেল। অনামিকা অবাক হয়ে বলল, এত রাতে ফুচকার স্টল এখনো বসানো আছে? থাকতেই পারে। বেচাকেনা না হলো তারা আর কি করবে বলো? অনামিকা আদিত্যের হাত টানতে টানতে বলল, চলো চলো আমরা ফুচকা খাব। ফুচকার দোকানের সামনে গিয়ে আদিত্য বলল, কোথাও তো বসার জায়গা নেই। ভালো হয়েছে, দাঁড়িয়ে খাওয়ার মজা এখন বুঝতে পারবা। হালকা বাতাসও তো আছে দেখো। অনামিকা হাত দুটো মেলে ঘাড় বাঁকিয়ে আকাশের দিকে মুখ তুলে চোখ দুটো বন্ধ করে বলল, মিষ্টি চাঁদের আলো, সোডিয়ামের নিয়ন আলো, হালকা বাতাস, আহ কি সুন্দর মনোরম পরিবেশ। একরাশ মুগ্ধতা। আদিত্য একরাশ মুগ্ধতা নিয়ে অনিমার মুগ্ধ করা মায়াবী মুখটা দেখছে। এই মেয়েটা যখন মুগ্ধ হয় তখন যেন পৃথিবীর সব মায়া ওর মুখে এসে ভর করে। মাঝে মাঝে আদিত্যের মনে হয় পৃথিবীর সব রকমের মায়া, ভালোবাসা অনামিকার মুখটায় এসে ভিড় জমিয়েছে। ওর দিকে তাকালে তাকিয়েই থাকতে ইচ্ছে করে খালি। আহা কি মায়াবী করে গড়েছেন আল্লাহ তাআলা তাকে। এই তুমি ফুচকার অর্ডার করতে পারো না? পুরাই আকাইম্মা তুমি। কি বললা তুমি? এগুলা কেমন কথাবার্তা? ছি ছি চড়ুই পাখি। ইস ঢং। কিছু কথা আঞ্চলিক ভাষাতেই ভালো লাগে। আকাইম্মা কোনো ভাষা? উফ ফাদি, এখন শুরু করে দিও না প্লিজ। আকাইম্মা মানে অকর্মা। জানি, কিন্তু এটা ভালোভাবে বললেই পারতে। এভাবে বলার কি আছে? ঝগড়া করবা এখন? ঝগড়ার কথা আসছে কেন অনু? বাহ, চড়ুই পাখি থেকে অনু? এমন কি বলে ফেলেছি আমি? না বাবা, মাফ চাই। আমার চড়ুই পাখিই তো তুমি। যা ইচ্ছা বলিও। অনামিকা মুখ বাঁকিয়ে চলে গেল ফুচকার অর্ডার করতে। ফুচকাওয়ালাকে বলল, মামা আপনি যতগুলো পারেন দিতে থাকেন। আপনার পুরো দোকানটা আমি আজকে শেষ করব। ঝাল বেশি করে দিয়েন। খালি আফনে খাইবেন? ভাইজান খাইব না?
না, ও খায় না। ওর ভাগেরটাও আমিই খাব। বানাতে থাকুন আর দিতে থাকুন। ফুচকাওয়ালা একের পর এক ফুচকা বানিয়ে দিচ্ছে আর অনামিকা খাচ্ছে। ঝালে ওর ঠোঁট দুইটা টকটকে লাল হয়ে আছে। চোখ দুটো থেকে বরফের মতো গলে গলে পানি পড়ছে। চোখের সাদা অংশ লাল বর্ণ ধারণ করেছে। তবুও ওর খাওয়া থামছে না। আদিত্য থ হয়ে ওকে দেখছে। অনামিকাকে দেখে ওর মুগ্ধতা তো পাচ্ছেই, সাথে ভীষণ অবাকও হচ্ছে। এত ঝাল কিভাবে খেতে পারে আল্লাহ। অনেকগুলো ফুচকা খাওয়ার পর আদিত্য ফুচকাওয়ালাকে ইশারা দিয়ে আর ফুচকা দিতে না করল। অনামিকা তো নাছোড়বান্দা, ও আরও খাবে ফুচকা। আদিত্য অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে মানাল। তারপর ফুচকাওয়ালার হাতে 500 টাকার কটা নোট গুজে দিয়ে চলে গেল অনামিকাকে নিয়ে। যেতে যেতে অনামিকা বলল, এই তুমি এত টাকা কেন দিল লোকটাকে? ও তুমি বুঝবে না। কতগুলা ফুচকা খেয়েছ খবর আছে তোমার? আমি কি হিসেব বুঝি না নাকি? আমি সব মিলিয়ে 500 টাকার ফুচকাও খাইনি। তুমি নিয়ে এলে। খেয়েছ তো? কম তো খাওনি। ঝাল কম খাওয়া যায় না হুম? যায়, কিন্তু ফুচকার বেলায় না। ফুচকায় ঝাল কম হলে খেতে ভালো লাগে না। আরেকটু দূরে যাওয়ার পর অনামিকা খেয়াল করল একজন হকার কতগুলা লাল, সাদা, নীল রঙের বড় সাইজের বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোয় বেলুনগুলোর রং অন্যরকম দেখাচ্ছে। অনামিকা একটা চিৎকার দিয়ে বলল, ওয়াও আদি, দেখো কতগুলা সুন্দর বেলুন, আমি নিব। কথাটা বলেই অনামিকা একটা দৌড়ে গিয়ে দাঁড়ালো লোকটার সামনে। লোকটা সবগুলো বেলুনই অনামিকার হাতে দিয়ে দিল। আদিত্য এসে বেলুনের টাকাটা দিয়ে আবার অনামিকার হাত ধরে হাঁটা শুরু করল। প্রায় বাসার কাছে এসে পড়েছে ওরা। বাড়িতে এসেই দেখল দরজা বন্ধ। অনামিকা বলল, কি ব্যাপার, দরজা বন্ধ কেন? রাত কয়টা বাজে দেখেছ? বন্ধ হবে না তো কি? ওহহ, হ্যাঁ, অনেক রাত হয়েছে তো। কয়েকবার কলিং বেল চাপার পর কেউ এসে দরজা খুলে দিল। অনামিকা বলল, এত সময় লাগে নাকি? কতবার বেল চাপতে হয়? ওরা ভেতরে ঢুকে দেখল পুরো ঘর কি বিদঘুটে অন্ধকার। লাইট জ্বালাতেই অবাক হয়ে গেল অনামিকা। এমন কিছুর জন্যে ও মোটেও প্রস্তুত ছিল না। অনামিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সবাই একসাথে বলল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অনামিকা। পুরোটা গ্রাউন্ড ফ্লোর কি সুন্দর করে সাদা নীল বেলুন দিয়ে সাজানো হয়েছে। মাঝখানে ছোট্ট টেবিলটায় একটা বড় সুন্দর কেক, তাও আবার অনামিকার সবচেয়ে প্রিয় ফ্রুট কেক। অনামিকা আদিত্যের দিকে তাকালো কিছুক্ষণের জন্য। দুজনের চোখাচোখি হলো কিছুটা সময়ে। তারপর ভাবনার রেশ কাটিয়ে আদিত্য অনামিকাকে টেবিলের সামনে নিয়ে গেল। অনামিকা বলল, আজ কি 12ই সেপ্টেম্বর? আদিত্য বলল, জি ম্যাম। আমি জানতামই না সেপ্টেম্বরের 12 তারিখে আমার চড়ুই পাখিটার জন্মদিন। কখনো মাথায় আসেনি। অরুণিমা কাল কল দিয়ে বলছিল, শেষ দেখায় তোমার দেয়া সেই ব্যাগটাও আজকে খোলার দিন। চলো কেক কাটো। অরু কোথায়? আছে হয়তো আশেপাশেই। ওয়েট, আমি দেখছি। সবাই কেক কাটার জন্য তাড়া দিচ্ছিল। অনামিকার ফ্রেন্ডস, আদিত্যের ফ্রেন্ডস আর সুপরিচিত কয়েকজন রিলেটিভস এসেছে। আদিত্য অরুণিমাকে নিয়ে এলো। অরুণিমাকে অনামিকার পাশে দাঁড় করালো। অরুণিমার দিকে একটু চেয়েই অনামিকা বুঝতে পারল ওর মনটা খারাপ। অনামিকা এই মুহূর্তের জন্য বিষয়টা এড়িয়ে গেল। আদিত্য আর অনামিকা একসাথে কেক কাটল। ওর শ্বশুর শাশুড়ির মুখ আগে কেক তুলে দিল। তারপর বাকি সবাই খেল। ফর্মালিটি মেইনটেইন করার জন্য অরুণিমা নিশাদের মুখে কেক তুলে ধরল।
নিষাদ সেটা মুখে না নিয়ে হাতে নিয়ে নিল। এরপর অরুণিমা চলে গেল ওর সামনে থেকে। ওদের মধ্যে ভুল বোঝাবুঝি না হলে এখন নিষাদ ঠিকই অরুণিমার হাতেই কেকটা খেয়ে নিত। হয়তো দুষ্টুমি করে কুট করে একটা কামড় দিত ওর নরম আঙুলে। কিন্তু তার কিছুই হল না। নিষাদ একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে অরুণিমার দিকে তাকাচ্ছে। কিন্তু অরুণিমা ওর দিকে একটি বারের জন্যেও তাকায়নি। নিষাদের মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। খাওয়া দাওয়া শেষে ছেলেরা চলে গেলেও মেয়েরা আদিত্যদের বাসায় থেকে গেল। অনামিকা সবার বাসায় নিশ্চিত করে দিয়েছে যে তারা এখানে থাকবে রাতটা। আদিত্যের দুইজন বন্ধুও থেকে গেল, নিষাদ আর অভি। সবাই শুয়ে পড়েছে। মেয়েদেরকে দুটো রুম দেয়া হয়েছে, আর ছেলেদের জন্য একটাই যথেষ্ট। এত সময় এখনো উপরে যেতে পারেনি অনামিকা। সবাই নিজের রুমে চলে গেছে। এই ফাঁকে অনামিকা অরুণিমাকে নিয়ে ওদের ছোট্ট লাইব্রেরিতে চলে গেল। একটা মাঝারি আকারের রুমে আদিত্যের একটা ছোট্ট নিজস্ব লাইব্রেরি আছে। চেয়ার টেবিল পাতানো আছে। অনামিকা অরুণিমাকে বসিয়ে নিজেও বসল ওর পাশে। অনামিকা বলল, কি হয়েছে তোর বলতো? আসার পর থেকেই দেখছি তোর মনটা কেমন বিষণ্ণ। কই বুবু, তেমন কিছু না। ভেতরে একটু অশান্তি অশান্তি লাগছিল। আমার সাথে মিথ্যে? আমি তোকে চিনি না বুঝি? অরুণিমা মাথা নিচু করে বসে আছে। অনামিকা ওর থুতনিতে হাত দিয়ে মুখটা উঠিয়ে বলল, কি হয়েছে আমাকে বল। নিষাদ ভাইয়ার সাথে কিছু? অরুণিমা অনামিকাকে ঝাপটে ধরে কান্না করে দিল। অনামিকা ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। অরুণিমা বলল, আচ্ছা বুবু, ছেলেরা কি মেয়েদের শরীর ছাড়া আর কিছুই বুঝে না? সবসময় কেন ওরা মেয়েদের শরীরের লোভ করে? ওই আসিফের সাথে রিলেশনের 1 সপ্তাহের মাথায়ই আমার শরীরে নোংরাভাবে স্পর্শ করতে চাইত। বাধা দিলও জোর করতে চাইত। রুম ডেটিংয়ের অফার করত। আর এখন এই নিষাদ, রিলেশনের 1 মাস ছুঁই ছুঁই, আর এখনই কি সব ঠোঁটে চুমো দেওয়া। আজকে সুযোগ পেয়েই আমাকে টপ ফ্লোরের অন্ধকার রুমে ডুকরে উঠল অরুণিমা। অনামিকা ওকে থামিয়ে সোজা করে বসাল। তারপর বলল, আসিফ এত কিছু করার পরেও তুই ওর সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলি অরু? মাথাটা নিচু করে অরুণিমা ছোট্ট করে উত্তর দিল, খুব ভালোবাসতাম ওকে বুবু। হুম জানি। এই ভালোবাসাগুলো খুব যত্ন করেই আঘাত করে রে। আসিফের সাথে নিষাদের তুলনা করিস না। এখনকার সময়ে রিলেশনে এগুলো খুবই কমন ব্যাপার। কামনা বাসনা জাগেই। ছেলেটা শুধু তোর ঠোঁটের উষ্ণ ছোঁয়াই চেয়েছে, এর বেশি কিছু কি করেছে? অরুণিমা মাথা নিচু রেখেই উত্তর দিল, না। ও চাইলেই তোকে জোর করে বেশি কিছু করতে পারত, কিন্তু ও করেনি। প্রেমিকার ঠোঁটের উষ্ণ ছোঁয়া চাওয়াটা কোনো প্রেমিকের অপরাধ না, কিন্তু তার শরীরের বিভিন্ন গোপনাঙ্গে আপত্তিকর স্পর্শ দেওয়াটা অপরাধ। তুই আসিফের দেওয়া প্রতারণার কথা ভুলতে পারছিস না, তাই এখনো নিষাদকে পুরোপুরি মনে জায়গা দিতে পারিসনি। জানিস তো ভালোবাসার সত্তা 2টি, একটা হচ্ছে মন, অপরটা হচ্ছে দেহ। যে প্রকৃত ভালোবাসে সে এই 2টা জিনিসকেই ভালোবাসে, কারণ একটা আরেকটার পরিপূরক। একটাকে ছাড়া অন্যটি কল্পনা করা যায় না। দুটোই সমান গুরুত্বপূর্ণ, তবে সময় বুঝে সত্তাগুলো ব্যবহার করতে হয়। তফাৎটা এখানেই। ভুল বুঝে কাউকে দূরে সরিয়ে দিস না, কেমন? অরুণিমা কিছু বলছে না। অনামিকা বলল, যা, অনেক রাত হয়েছে, রুমে গিয়ে শুয়ে পড়। কথাটা বলে অনামিকা অরুণিমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। অরুণিমা কিছুক্ষণ ধরে বসে রইল সেখানেই, নানান কথা ভাবছে।
যে ছেলেটা ওর জন্য রোদে দাঁড়িয়ে প্রাইভেট ছুটি অপেক্ষা করত, কখনো কখনো বৃষ্টিতেও ভিজত, সেই ছেলেটা কি সত্যি খারাপ? যে ছেলেটা কখনো সাহস করে তার প্রেয়সীর হাতটাও ধরতে পারেনি শক্ত করে, সে ছেলেটা কি সত্যি কোনো মেয়ের শরীরকে ভালোবাসতে পারে? যে ছেলেটাকে চোখ বন্ধ করেও বিশ্বাস করা যায়, যে ছেলেটা তার প্রেয়সীকে ও তার ভালোবাসাকে সম্মান করে, সে কি সত্যি কোনো কামনা নিয়ে এমন কিছু করতে পারে? নাকি পরিস্থিতি তাকে বাধ্য করে এমন কিছু করতে? সে কি ভালোবাসা থেকে করেনি এমন কিছু? অরুণিমার প্রচণ্ড অনুতপ্ত বোধ হতে লাগল। ও সত্যি ভুল বুঝেছে নিষাদকে। ছেলেটা হয়তো অপরাধের আগুনে দগ্ধ হচ্ছে। এভাবে ছেলেটাকে বলাটা ঠিক হয়নি। আদিত্য অনামিকার দেওয়া সেই ব্যাগটা বের করে বসল। ততক্ষণে অনামিকাও এসে পড়েছে। অনামিকা এসেই বলল, এখনই খুলবা নাকি এটা? হুম। অনামিকা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কানের দুল খুলছিল। আদিত্য ব্যাগটা বিছানায় রেখেই অনামিকাকে পেছনে থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে দিয়ে বলল, আমি জানতামই না সেদিন তোমার জন্মদিন ছিল। খুব কষ্ট দিয়েছি তোমায় সেদিন, তাই না? ফুরিয়ে গেছে তো সবটা। কিভাবে? এই আজ এতটা সুখ দিল তাই। অনামিকা পেছনে ঘুরে দাঁড়াল। আদিত্য ওর হাত দুইটা অনামিকার কোমরে জড়িয়ে ধরে রেখেছে। অনামিকা ওর হাত দুইটা আদিত্যের গলায় ঝুলিয়ে বলল, আজ তুমি ওই মানুষগুলোকে খুব কষ্ট দিয়েছ। কেন এমন করলে বলো তো? কষ্ট না। আমি ফুচকাওয়ালাকে বলেছি একটু অপেক্ষা করতে। টাকা একটু বেশি দেব। তিনি রাজি হলেন না। তারপর বললাম আমার বউয়ের জন্মদিন, ওকে আমি ওর পছন্দের জিনিস দিতে চাই, ওর খুশিটা দেখতে চাই। দয়া করে আজকে না হয় একটু কষ্ট করুন। তারপর তিনি রাজি হয়ে গেলেন। বাবা ভালো তো। আর বেলুন নিয়ে যে দাঁড়িয়ে ছিল সে আমার বন্ধু অরণ্য ছিল। তুমি খুশির খেলায় খেয়ালি করনি আর কিছু। আর এই সব ডেকোরেশন করেছে আমার শালি, বন্ধু বান্ধব আর তোমার বন্ধু বান্ধব। আমার বেস্ট জন্মদিন ছিল এটা। বাবা মায়ের এত ভালোবাসা পেয়েছি আমি। আর তোমার মতো একটা মানুষও। আমিও। আচ্ছা শোনো, শাড়িটা খুলো না প্লিজ। এভাবেই ভালো লাগছে। আচ্ছা খুলব না। কিন্তু এটা পরে তো ঘুমাতে পারবো না আমি। শাড়ির পজিশন ঠিক থাকবে না। হা 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 হা। তাতে কি? আমিই তো। তবুও। আচ্ছা বাবা সমস্যা নেই তো। আমি আছি তো নাকি? চলো এবার দেখি আমার বউয়ের দেওয়া জিনিসটা কি ছিল। বিছানায় গিয়ে বসল দুইজন। অনামিকা পা তুলে গুটিসুটি দিয়ে বসল। আদিত্য ব্যাগ নিতে নিতে বলল, গিফট আমার দেওয়ার কথা ছিল তোমাকে, যেহেতু তোমার জন্মদিন। কিন্তু উল্টো তুমি আমাকে দিয়ে গেলে। অনামিকা মুখটা একটু আদিত্যের সামনে এনে বলল, আমি পেয়েছি তো গিফট। তোমাকে। আমার জীবনে তুমিই তো সবচেয়ে বড় গিফট। আদিত্য একটু তাকিয়ে থেকে আর বেশি কিছু বলল না। অনেকক্ষণ ধরে বিছানায় গড়াগড়ি করছে অরুণিমা। ঘুম আসছে না। ভেতরটা খুব পুড়ছে। ওর পাশে মিতু ঘুমাচ্ছে নাক ডেকে। অরুণিমা উঠে বসে পড়ল বিছানায়। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। লকটা খুলেই নিষাদকে একটা টেক্সট করল, একটু চেড আসবেন প্লিজ, কিছু কথা ছিল। মেসেজটা দিয়েই ছাদে চলে গেল অরুণিমা। নিষাদের কোনো রিপ্লাই এলো না। অরুণিমা আবার টেক্সট করল, এই রাগ কো SCHWN টেনা প্লিজ চেড আসেন EKTUME ওয়েট করছি। তাও কোনো রিপ্লাই আসলো না। তারপর অরুণিমা কয়েকবার কল দিল। ফোনটা রিসিভও হচ্ছে না। বেজেই যাচ্ছে অনবরত। অরুণিমা নিচে এসে নিষাদ যে রুমে ঘুমালো সে রুমের জানালার পাশে একটু আড়াল হিয়ে দাঁড়াল।
অভি ঘুমাচ্ছে। নিশাদ গড়াগড়ি করছে। ওর ফোনটা বালিশের পাশেই রাখা আছে। অরুণিমা মনে মনে বলল, ও তো ঘুমায়নি। তাহলে কি ইচ্ছে করেই আসছে না? আমি এত বেশি কষ্ট দিয়ে ফেলেছি মানুষটাকে। জানালার পাশ থেকে একটু সরে গিয়ে দেয়ালের সাথে ঠেস দিয়ে কান্না করছে অরুণিমা। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে রুমে চলে গেল। রুমে এসে শুয়েও ছটফট করছে অরুণিমা। নিশাদ এত সহজে ওকে এড়িয়ে যেতে পারছে। একটু পরেই অরুণিমার ফোনে মেসেজ অ্যালার্ট আসল। মেসেজটা ওপেন করতেই দেখল নিশাদের মেসেজ। লেখা ছিল, সরি, অ্যাকচুয়ালি আমার ফোন সাইলেন্ট ছিল, তাই তোমার টেক্সট আসিল যেটা পেনি এমি চেয়ে রাথি তুমি আসো। ছাদে গিয়ে দেখল নিশাদ আকাশের দিকে তাকিয়ে আছে। অরুণিমা দৌড়ে এসেই পেছনে থেকে ওকে ঝাপটে ধরল। কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দিন প্লিজ। আমার বুঝার ভুল ছিল। প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আর কখনো এমন ভুল বুঝব না আপনাকে। নিশাদ অরুণিমার হাতগুলো ছাড়িয়ে নিয়ে সামনের দিকে ঘুরে দাঁড়াল। নিশাদের মুখটা দেখেই অরুণিমার বুকটা ধুক করে উঠল। হালকা চাঁদের আলোয় ওর ফর্সা মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। চোখ দুটো লাল হয়ে গেছে। অরুণিমার খুব কান্না পাচ্ছে নিশাদের মুখটা দেখে। নিশাদের তুলনায় অরুণিমা অনেক খাটো। নিশাদের বুক ছুঁই ছুঁই। অরুণিমা হাতটা টানিয়ে নিশাদের দুই গালে হাত দিল। আপনি কান্না করেছিলেন? আমি না, খুব সরি। আমার কারণে আপনি কষ্ট পেয়েছেন খুব। ইটস ওকে শ্যামবতী। আসলে ভুলটা আমারই ছিল। তোমার পারমিশন ছাড়া এভাবে ঠোঁটে চুমু দেওয়া ঠিক হয়নি। অরুণিমা নিশাদের পায়ের উপর পা রেখে দাঁড়াল। টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। নিশাদ ওর কোমর জড়িয়ে ধরল শক্ত করে। অরুণিমা ওর হাত দুটো নিশাদের গলায় ঝুলিয়ে রাখল। ও পায়ের গোড়ালি দুটো উঁচু করে নিশাদের মুখ পর্যন্ত পৌঁছাতে চাইল, কিন্তু পারল না। মনটা খারাপ হয়ে গেলেও নিশাদের কাছে বায়না ধরল ওকে উঁচিয়ে তোলার জন্য। নিশাদ বুঝতে পারলেও ওকে উঁচিয়ে ধরল না। অরুণিমা ওর হাত দিয়ে নিশাদের মাথাটা নিচু করতে চাইল। অরুণিমার টানে নিশাদের ঘাড় নেমে গেল ঠিকই, কিন্তু অরুণিমা ওর ঠোঁটে চুমু দিতে চাইলে নিশাদ ওকে বাধা দিয়ে নামিয়ে দিল। তারপর বলল, এসব ঠিক না। পরে আবার একই ভুলের জন্য অনুতপ্ত হবে। কেন জানি না, তবে এইটুকুই জানি একই ভুল আরেকবার নয়। আমরা তো একে অপরকে ভালোবাসি, তাই না? ভালোবাসা এইটুকু আসতে পারে না? এসব আমার জানা নেই। আমি ওই সময় আবেগের বশে ভুলটা করে ফেলেছিলাম। আমি চাই না। আমি আবেগের বশে করছি না। আমি ভালোবাসা থেকেই করছি। এখন সঠিক সময় নয়। আমাদের সম্পর্কের মাত্র অল্প দিন। আজকে লিপকিস হওয়ার কয়দিন পর হয়তো আরো বেশি কিছু পেতে ইচ্ছে করবে। এভাবে আকাঙ্ক্ষাটা দিন দিন বেড়েই যাবে। একটু একটু পেতে পেতে আরো বেশ পাওয়ার লোভ জেগে বসবে মনে। আমি চাই না আমাদের ভালোবাসা কোনোভাবে অপবিত্র হয়ে যাক। আমি তোমাকে সবসময় পবিত্র রাখতে চাই। আপনি কি আমাকে বিয়ে করবেন না? এটা কেমন প্রশ্ন অরুণিমা? তাহলে এভাবে বলছেন কেন? কারণ আমি চাই না তোমাকে অপবিত্র করে দিতে। যা বলেছি তা শোনো প্লিজ, না হলে আমাদের দুজনেরই কষ্ট হবে পড়ে। অরুণিমা নিশাদকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। নিশাদ বলল, আবার কি হলো রে বাবা? আমি আপনাকে কত কষ্ট দিয়েছি। আপনাকে বাজে মন্তব্য করেছি, ভুল বুঝেছি। আমাকে ক্ষমা করে দিন। নিশাদ অরুণিমাকে জড়িয়ে ধরে বলল, ওটা আমি ভুলেই গেছি। আদিত্য ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স বের করল। অনামিকা সামনেই বসে আছে।
বক্সটা খুলে দেখল ওটার ভেতরে একটা সাদা রঙের ছোট্ট টেডি বিয়ার, যার মাঝখানে লাল রঙের হৃদয় আকৃতির মতো আছে। তাতে লেখা আছে আই লাভ ইউ। ওর পেছনে ছোট্ট একটা গোলাপি রঙের চিরকুট। আদিত্য সেটা হাতে নিয়ে ভাঁজ খুলতে যাচ্ছে, তখনই অনামিকা বাধা দিয়ে বলল, এগুলো তুমি একা দেখবা প্লিজ, আমার লজ্জা লাগছে। কেন? কি এমন আছে এখানে? আছে অনেক কিছুই, তুমি পড়লে বুঝতে পারবে। পড়তেও দিচ্ছ না, বুঝতেও দিচ্ছ না, এটা কিছু হলো? পড়বাও আর বুঝবাও, কিন্তু আমার সামনে না প্লিজ, আমার ভীষণ লজ্জা লাগছে। তাহলে তুমি ঘুমাও, আমি দেখছি। আমি একা ঘুমাবো? তুমি এগুলো দেখতে থাকলে আমি ঘুমাবো কোথায়? আজকে বালিশে ঘুমাও। না, আমি বুকেই ঘুমাবো। বসে থাকো, আমি এগুলো দেখব তোমার সামনেই। আমি লজ্জায় মরে যাব। আহারে শোনাবো, আমি তো তোমার লজ্জাটাই দেখব, টমেটোর মতো লাল মুখটা দেখব। বসে থাকো। আদিরত্ত চিরকুটটা খুলে নিল। সেখানে লেখা ছিল, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, তোমাকে যেন তিনি সারা জীবনের জন্য আমার করে দেন। লেখাটা পড়েই আদিত্য অনামিকার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ। অনামিকার ইচ্ছেটা বাস্তব হয়েছে, এই ভেবে তাকিয়ে আছে নাকি আদিত্যের মঙ্গল কামনা করেছে সেটা ভেবে তাকিয়ে আছে, তা বুঝা গেল না। তারপর একটা নীল রঙের র্যাপিং পেপার দিয়ে মোড়ানো মোটা চারকোনোর মতো কিছু একটা বের করল। ওটার উপরে হালকা গ্লু দিয়ে আটকানো একটা হলুদ রঙের চিরকুট। আদিত্য সেটা নিয়ে খুলল। ভাঁজ খুলে দেখল সেখানে লেখা আছে, জানো আদি, আমি না ধীরে ধীরে তোমার প্রেমে পড়ে যাচ্ছি। আমি জানি তুমি সাজির সাথে কমিটমেন্টে আছো, কিন্তু মন তো আর মানে না। এই অবাধ্য জিন্সটাকে ধরে রাখার ক্ষমতা কোনো মানুষেরই নেই। আমিও সেই মানুষগুলোর বাইরে নই নিশ্চয়। জানি আমার এই প্রেম, এই নীরব অনুভূতি সবসময় নীরবই থেকে যাবে। আমি তবুও মন থেকে প্রার্থনা করি তুমি যার সাথেই থাকো ভালো থাকো। অনেক শুভকামনা তোমার জন্যে। আর শোনো, এই ডায়েরিটা তোমার জন্যে। তোমার মনের যত সুখ দুঃখের অনুভূতি আছে সব এখানে লিখে রেখো। আর তাছাড়াও তুমি তো মন ভুলো, কিছুই ভালোভাবে মনে রাখতে পারো না, তাই এখানে লিখে রেখো সব গুরুত্বপূর্ণ কিছু। এই চিরকুটটা পড়ে আদিত্যের ভেতরটা কেমন যেন করে উঠল। কিছুটা স্বাভাবিক হওয়ার পর অনামিকাকে বলল, এত পাগলি কেন তুমি বলতো? অনামিকা ভীষণ লজ্জা পাচ্ছে, কিছু বলতে পারছে না। এর পরের চিরকুটগুলো খুললে ও মনে হয় লজ্জায় মরেই যাবে। ডায়েরির উপরের র্যাপ পেপারটা খুলে দেখল আদিত্য। কি সুন্দর বেগুনি রঙের মলাটের একটা মোটা ডায়েরি। ডায়েরিটা একপাশে রেখে আবার ব্যাগে হাত ঢুকাল। একটা সুন্দর অফ হোয়াইট রঙের কার্ড বের করল। কার্ডের উপরে সুন্দর করে ময়ূরের পেখম লাগানো, আর ঠিক মাঝ বরাবর লেখা টু মাই বেলভ। কার্ডটা খুলে দেখল ভেতরে অনামিকার হাতের লেখার কিছু লেখা আছে। খুব সুন্দর করে লিখেছে ইংরেজিতে লেখাগুলো। Till the end of my life I want to stay with you. You are the most precious person to me. You are a very good friend I have ever seen. I love you my dear friend. আদিত্য অনামিকার দিকে তাকিয়ে বলল, I love you too my Tweety bird. অনামিকা লজ্জায় মুখ নামিয়ে রেখেছে। কার্ডটা রেখে ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স বের করল আদিত্য। সেটা খুলে দেখে একটা সিলভার কালারের স্টেইনলেস স্টিলের হাতঘড়ি, সাথে ছোট্ট একটা চিরকুট যেখানে লেখা ছিল একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠুক, যেখানে প্রতিটা মুহূর্ত হবে তুমিময়। এরপর আদিত্য একটা ব্যাগ বের করল ও বড় ব্যাগ থেকেই। সেখানে একটা জায়নামাজ ছিল আর একটা ছোট্ট বক্স ছিল।
বক্সটা খুলে দেখে সেখানে ছিল একটা আতর আর একটা তসবিহ সহ আর একটা সাদা চিরকুট। তসবিহ সহটা খুব সুন্দর ছিল আর আতরের গন্ধটা খুবই হৃদয়কাড়া। আদিত্য কতক্ষণ সেটার গন্ধ নিল, তারপর চিরকুটটা খুলল। সেখানে লেখা ছিল, এগুলো তোমার জন্যে। বাবা হজ্জ করতে গিয়েছিল, অনেকগুলো এনেছে, তার থেকে তোমার জন্য এগুলো নিয়েছি। সব সময় নামাজ পড়বে কেমন? আদিত্যের ভেতরটা যে কেমন লাগছে ও নিজেও জানে না। তারপর আদিত্য বেশ কয়েকটা রঙিন চিরকুট পেল। প্রথমে নীল রঙের একটা চিরকুট বের করে ভাঁজ খুলতে লাগল। অনামিকা বাধা দিয়ে বলল, প্লিজ তুমি এগুলো পড়ো না, এগুলো একা পড়ো, আমার সামনে না, দোহাই লাগে প্লিজ। এগুলো তো পড়তেই হবে, চড়ুই পাখি। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে, আর আমি মানুষের ঊর্ধ্বে নই গো। পড়তে দাও। আর তুমিও চুপটি করে লক্ষ্মী মেয়ের মতো বসে বসে লজ্জা পাও। আমি দেখব তোমার লাজরাঙা মুখটা। অনামিকা মনে মনে ভাবতে লাগল, এই ছেলেটা আজ ওকে মেরাই ফেলবে। উফফ, কি করছে আদিত্য? এখন না পড়লে কি হবে? অনামিকা তো ভীষণ রোমান্টিক কথা লিখেছে এই চিঠিগুলোতে। চিঠিটাতে একটা নির্দিষ্ট তারিখ দেওয়া আছে, সবগুলো চিঠিতেই আছে। আদিত্য নীল রঙের চিঠিটা পড়তে শুরু করল। প্রিয় আদি, প্রথমেই আমার সালাম নিও। আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমাদের পরিচয়ের শুরু থেকেই তুমি ছিলে খুব লক্ষ্মী একটা ছেলে। জানো, প্রথম প্রথম তোমাকে বিরক্ত লাগত, কারণ তুমি খুব বকবক করতে। কিন্তু ধীরে ধীরে যখন আমাদের বন্ধুত্ব হয়ে গেল তখন খুব ভালো লাগত। আমার সবটা জুড়ে তোমার আনাগোনা চলতে শুরু করল। এত ভালো বন্ধু তুমি আমার। আমার না মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে খুব পছন্দ করি। তোমার সাথে আমার কত বনিবনা চলে। আমাদের ঝগড়া হলেও একটু পরেই আবার ঠিক হয়ে যায়। সাজি সেরকমভাবে তোমায় সময় দিতে পারত না বলে তুমি অবসরের সারাটা বেলা আমার সাথেই কথা বলে কাটাতে। এর মধ্যেই তোমাকে আমার খুব বেশি ভালো লেগে যায়। এখন আমি মাঝে মাঝে ভাবি আমাদের একসাথে সংসার পাতলে বিষয়টা মন্দ হয় না। কিন্তু তোমার মনে তো অন্য কারো বসবার। চাইলেই তো সম্ভব নয় এটা। কিন্তু সত্যি বলতে আমি তোমাকে খুব বেশি পছন্দ করে ফেলেছি গো। এই পছন্দটা যেন ভালোবাসায় রূপ না নেয়, সে দোয়াই করি। তোমার সাথে তো কখনো দেখাই হয়নি, তবে একবার দেখা করব তোমার সাথে। জানি তুমি না বলবে না। ভালো বন্ধু না আমরা? আদিত্য অনামিকার দিকে তাকিয়ে বলল, আহারে পাগলি রে, কি কি সব যে লিখেছ নিজেও জানো না মনে হয়। আদিও লাল রঙের একটা চিরকুট নিল এখন। অনামিকা বাধা দিয়ে বলল, সিরিয়ালে পড়ো। মানে? তারিখ দেওয়া আছে, সে অনুযায়ী পড়ো, তাহলে বুঝবা। আমাদের পরিচয়ের পর থেকে তোমার প্রতি আমার ভালো লাগা ভালোবাসার প্রতি ধাপের সম্পর্কে লিখেছি। উল্টাপাল্টা পড়লে আগে পড়ে ফেলবা, বুঝবা না। তোমার মাথা। উফফ, যা বলি তা শোনো। আদিত্য লাল রঙের চিরকুটটা রেখে একটা গোলাপি রঙের চিরকুট হাতে নিল তারিখ দেখে। অন্যগুলোর চেয়ে এটাই আগে লেখা। আদিত্য খুলে দেখল, এখানে লেখা ছিল, জানো আদি, তুমি না খুব খারাপ একটা ছেলে। তুমি আমাকে একটুও বুঝো না। আমি যে একটু একটু করে তোমাকে ভালোবেসে ফেলেছি সেটাও বুঝো না। তুমি এত মায় জড়িয়ে নিয়েছ কেন আমাকে বলো তো? আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে কথা না বলে থাকার, কিন্তু তুমি বারবার আমার সাথে মোথা বলতে আসো। তাই আমি আর না বলে থাকতে পারি না। তুমি খুবই খারাপ। আমার ভালোবাসাটা বুঝলে হয়তো আমার সাথে আর কথা বলতে না।
আমাকে একটু একটু করে এড়িয়ে চলতে। কিন্তু তুমি তো বুঝতেই পারো না। আসলে একটা মেয়ে একটা ছেলের জন্য মরে গেলেও সে বুঝতে পারে না। অথচ একটা ছেলে দূর থেকেও যদি একটা মেয়ের দিকে তাকায় সে নিমিষেই বুঝে যায়। তোমাকে ভালোবেসে ফেলেছি আদি। ভুলতেও পারছি না, দূরেও থাকতে পারছি না, আবার কষ্টটাও সহ্য হচ্ছে না। এই চিঠিটা পড়ে আদিত্যের মনটা খারাপ হয়ে গেল। ও কত কষ্ট দিয়েছে মেয়েটাকে। কুড়ে কুড়ে মরেছে মেয়েটা। এরপর আরেকটা লাল রঙের চিরকুট। চিরকুট না বলে বিশাল। চিঠি বললেও মন্দ হবে না। লাল রঙের 2টা পৃষ্ঠা ভর্তি করে লিখেছে এই চিঠিটা। এই শোনো, এই চিঠিটা পড়ার সময় একদম হাসবা না। আমি হাবিজাবি অনেক কিছুই লিখব এখানে। যদি হাসো তাহলে হাতুড়ি দিয়ে তোমার দাঁতগুলো সব খুলে ইঁদুরের গর্তে রেখে আসব। শুনেছি ইঁদুরের গর্তে দাঁত ফেললে নাকি দাঁত চিরল হয়। তোমার দাঁতগুলোও চিরল হয়ে উঠবে আবার নতুন করে। তবে শুনেছি এই বয়সে দাঁত পড়লে নাকি আর ওঠেই না। তাই আগেই সাবধান করে দিচ্ছি, ভুলেও দাঁত কেলাবা না। এইটুকু পড়েই আদিত্য হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেল কতক্ষণ। অনামিকা বলল, এখানে হাসতে মানা ছিল, আর তুমি হাসিতে লুটোপুটি খাচ্ছ। তোমার দাঁত থাকবে না দেখো। হুহ। আদিত্য উঠে বসল। তারপর বলল, এমন করব লিখলে তো হাসি পাবেই। হা 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 হা। তুমি পারোও বটে। আদিত্য আবার পড়া শুরু করল। হাসতে নিষেধ করলাম আর তুমি এইভাবে হাসছ। অসভ্য কোথাকার। আচ্ছা শোনো না, আমার না খুব করে একটা সংসার পাততে ইচ্ছে করে। তোমাকে নিয়ে আমাদের সুন্দর একটা সংসার হবে। বাবা মাকে নিয়ে থাকব। আমি সারাদিন ঘর গুছাবো, রান্না বান্না করব। তুমি অফিসে থাকবে, কাজ করবে। কাজে ফাঁকে তোমাকে কয়েকবার কল করব। একটু দুষ্টুমি করব। আচ্ছা শোনো না, আমি কিন্তু মাঝে মাঝে তোমাকে খুব জ্বালাবো। তুমি সহ্য করবে। এই ধরো, তোমাকে কাজের সময় তোমার কোলে বসে পড়ব, তোমার চুল ধরে টানব, তোমার তীক্ষ্ণ নাকটা ধরে টানব, কামড় দিব। গালে, চোখে, ঠোঁটে চুমু দিব। তুমি কিন্তু রাগ করতে পারবা না। রাগ করলে খুব জোরে গালে কামড় দিব। আচ্ছা শোনো, আমাকে কিন্তু কম জ্বালাবা। আমি রেগে গেলে আমার সামনে থেকে সরে যাবা। না হলে আমি উল্টাপাল্টা অনেক কিছু বলে ফেলব। তখন তুমি খুব কষ্ট পাবা, এটা আমি চাই না। বুঝেছ? আচ্ছা শোনো না, ছুটির দিনে বিকাল বেলা বারান্দায় বসে কফি খেলে আমি তখনও জ্বালাবো তোমাকে। তোমার কোলে চেপে বসব। আর আমাকে কোলে নিয়েই তোমার কফি খাওয়া লাগবে। বারান্দায় হালকা বাতাস বইবে। বাতাসের তোড়ে আমার সিল্কি চুলগুলো তোমার চোখে, নাকে, মুখে সুরসুরি দিবে। তুমি আলগোছে আমার চুলগুলো গলার একপাশে এনে দিবে। তারপর আমার ব্লাউকের ফাঁকে উকি দেওয়া উন্মুক্ত পিঠে আলতো ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দিবে। আমি শিউরে উঠব। তারপর তোমার মুখটা আমার গলায় গুজে দিবে। তোমার গালভর্তি খোঁচা খোঁচা দাড়িগুলোর মৃদু স্পর্শে আমি কেঁপে কেঁপে উঠব। নিজেকে সামলাতে না পেরে তোমায় শক্ত করে জড়িয়ে ধরব। কেমন? তুমিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে। আচ্ছা শোনো, আমাদের ঘরটা কিন্তু খুব সুন্দর করেই সাজাবো। কেমন? ছাদটা নানান ফুলের গাছে ঘেরা থাকবে। আর আমাদের নিচের যে বড় খালি জায়গাটা থাকবে সেখানে চারকোনো আর প্রতিটার মাঝখানে খুব বড় সাইজের ফুলদানি থাকবে। সেখানে তো আর কাঁচা ফুল রাখা যাবে না। তাই তুমি কয়েক ধরনের আর্টিফিশিয়াল ফুল এনে রাখবে। কয়েকদিন পরপর চেঞ্জ করে করে টবে রাখব। আর আমাদের যে মাঝের ঘরে ছোট্ট টেবিলটা থাকবে না, তার মাঝখানে এমটা সুন্দর কাচের ফুলদানি থাকবে। আর সেখানে সবসময় কাঁচা ফুল রাখব। কেমন?
প্রতিদিন ফেরার সময় তুমি ফুল এনে রাখবে ওখানে, কেমন? আমাদের বারান্দাগুলোয় কিন্তু অফ হোয়াইট কালারের পর্দা থাকবে। আর শোনো, বাসার প্রতিটি দেয়াল কিন্তু শুভ্রতায় ভরা থাকবে, অন্য রং চলবে না। শোনো না, আমি যখন ঘুমাবো তখন তুমি আমাকে মাঝে মাঝে ঘুমের মধ্যেই আদর করে দিও। আমি জেগে গেলেও তোমার আদর পাওয়ার জন্য ঘুমের ভান করে থাকব। আচ্ছা শোনো, আমাদের কিন্তু মাঝে মাঝে ঝগড়া হবে। ঝগড়া না হলে সম্পর্কের কোনো স্বাদ থাকে না, ভালোবাসা বাড়ে না, নিরামিষ নিরামিষ লাগে। যে কারণেই ঝগড়া হোক, ঝগড়া করা অবস্থাতেই তুমি আমাকে এসে ঠোঁটে চুমু দিবা, যাতে আর কিচ্ছুটি বলতে না পারি। আর আমাকে শক্ত করে তোমার বুকে জড়িয়ে নিবা। আর শোনো, আমাদের ঝগড়া যদি একদিনে না মিটে তুমি কিন্তু রাতের বেলা আমাকে বুকে নিয়েই ঘুমাবা। আচ্ছা শোনো না, তোমার বুকের উপর আমার কতদিনের লোভ তুমি জানো? একদিন তুমি দুষ্টুমির ছলে আমাকে তোমার খালি গায়ের একটা ছবি দিয়েছিলে। তখন তোমার বুক দেখে আমার বুকটা ধুক করে উঠেছিল। ছেলেদের বুক এত সুন্দর হয় জানা ছিল না। তোমার বুকের বিশেষত্ব হচ্ছে বুকের উপর লেপ্টে থাকা সমান্তরাল লোমগুলো। এগুলো দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছে করে। তোমার ওই রোমশ বুকে আমি মাথা রেখে ঘুমাতে চাই প্রতিটি সময়ে। এখানে নিজের একটা জায়গা বানাতে চাই, একটা ছোট্ট ঘর বানাবো। এই শোনো, তুমি মাঝে মাঝে তোমার ওই গালভর্তি দাড়ি দিয়ে আমার গালে ঘষে দিও, কেমন? জানো, আমার শুধু তোমার বুকের না, তোমার হাতের উপরও খুব লোভ হয়। কি সুন্দর রগগুলো উঠে থাকে, হাতের লোমগুলো লেপ্টে থাকে, আঙুলগুলো কি সুন্দর লম্বা লম্বা। মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে খেয়েই ফেলি। অনেক কিছু বলে ফেলেছি গো, ভালোবাসি তোমাকে। আদিত্য চিঠিটা ভাঁজ করে রেখে অনামিকার কাছে গেল। তারপর ওর চোখে চোখ রেখে বলল, বাবা, আমার বউ এত রোমান্টিক তা তো আমার জানা ছিল না। আসো, আজ তোমাকে আমি ভালোবাসার সাগরে ডুবিয়ে মারব। নিশাদ আর অরুণিমা খোলা আকাশের নিচে বসে গল্প করছে আর চাঁদ দেখছে। অরুণিমার মাথাটা নিশাদের কাঁধে রেখেছে। নিশাদ ওর হাত দিয়ে অরুণিমাকে জড়িয়ে ধরে রেখেছে। অরুণিমা বলল, আমাকে এত ভালোবাসেন কেন বলেন তো? ভালোবাসতে কারণ লাগে না পাগলি। আপনার পরিবার কি আমাকে মেনে নিবে? কেন মেনে নিবে না? আমার গায়ের রং, আমার হাইট কোনোটাই তো ভালো না। পাগলি, সব হয়ে যাবে। একটা কথা জানো না, চকচক করিলেই সোনা হয় না। তুমি আহামরি সুন্দর না, কিংবা অন্য মেয়েদের মতো পারফেক্ট হাইট নেই তোমার। কিন্তু তুমি কি জানো, তোমার মধ্যে যা আছে তা সবার মধ্যে নেই? কি? এই মায়াভরা চোখে তাকানোর ধরন, খুন হতে বাধ্য যে কেউই। তোমার ঠোঁট দুটো হয়তো গোলাপের পাপড়ির মতো গোলাপি না, কিন্তু তোমার ঠোঁটের এই মৃদু কালচে রংটা গোলাপের পাপড়ির চেয়েও বেশি আকর্ষণীয়। তোমার চোখ দুটো হরিণের মতো টানা টানা আর ডাগর ডাগর। আর সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা কি জানো? কি? তোমার ওই মৃদু জোড়া ভ্রু, আর তোমার ঠোঁটের কোনো থাকা মাঝারি কালো তিল। আর জানো তোমার চুলগুলো কতটা সুন্দর? এই চুলের গন্ধটা এত দারুণ না, ইচ্ছেকরে খেয়ে ফেলি। আপনি একটা পাগল। হুম, তোমার পাগল। আমি তোমার ভালোবাসার কাঙ্গাল। আমাকে তোমার সবটুকু ভালোবাসা দিয়ে পূর্ণ করে দাও হে প্রিয়া। অরুণিমা লজ্জায় নিশাদের বুকে মুখ লুকিয়ে ফেলল। সকালে ঘুম ভেঙে অনামিকা দেখল আদিত্য পাশে নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। তড়িঘড়ি দিয়ে উঠে বসল অনামিকা। বিছানার পাশের টেবিলটার দিকে তাকিয়ে দেখল গ্লাস চাপা দেওয়া একটা ছোট্ট চিরকুট। অনামিকা সেটা হাতে নিয়ে পড়ল, আমি অফিস যাচ্ছি, তুমি ঘুমাও, কেউ ডিস্টার্ব করবে না, মাকে বলে গিয়েছি। আর শোনো,
তোমার চুমুটা কিন্তু মিস যায়নি। ঘুমন্ত মুখেই চুমু দিয়েছি তোমায়। সকালে সময়মতো খেয়ে নিও, আর আমাকে কল দিও কিন্তু। আর শোনো, গোসল করে কিন্তু স্কাই কালারের শাড়িটা পরবা। কয়েকটা ছবি তুলে দিবা আমাকে। ভালোবাসি চড়ুই পাখি। চিরকুটটা পরে অনামিকা আনমনেই হাসতে লাগল। বিড়বিড় করে বলল, পাগল একটা। আমিও খুব ভালোবাসি। বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিল অনামিকা। আদিত্যের ফরমাইশ মতো স্কাই কালারের শাড়িটা পরে নিল। তারপর নাস্তা খেয়ে নিল। শাশুড়ির সাথে কিছুক্ষণ গল্প করল। তারপর রুমে এসে কয়েকটা সেলফি তুলল। সেগুলো সবগুলো আদিত্যকে মেসেঞ্জারে পাঠিয়ে দিল। তারপর আদিত্যকে কল করল। কি করছিলে? এই তো অফিসের কাজ, আর একমাত্র লক্ষ্মী বউকে মিস করা ছাড়া অন্য কি আছে? তাই বুঝি? হুম। তো মহারানীর ঘুম কয়টায় ভেঙেছে? 9টায়। বাবা, ভালোই ঘুমিয়েছ। আমার ঘুমটা আর হলো না। আজকে একটু বেশি ঘুমিও। মায়াবতী বউকে পাশে রেখে ঘুমানো যায় না সোনা। ইস, চুপ। নির্লজ্জ কোথাকার। হা হা হা। অনেকদিন পর এই কথাটা বললে। হুম। খেয়েছ? হুম। তুমি খেয়েছ? আমি তো খেয়েই বেরিয়েছি। ওহহ, আচ্ছা, ভালো করেছ। শোনো, মেসেঞ্জারে ছবি পাঠিয়েছি, দেখে নিও। মেসেঞ্জারে কেন? জানো না মেসেঞ্জারে ছবি ফেটে যায়? হোয়াটসঅ্যাপে পাঠাও। আচ্ছা, দিচ্ছি। কলটা কেটে অনামিকা আদিত্যকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দিল। তারপর আদিত্য সেগুলো দেখে অনামিকাকে আবার কল করল। আহ, একেবারে আসমানির মতো লাগছে। কি পবিত্রতা ছেয়ে আছে তোমাতে। কতটা বিশুদ্ধ লাগে। ভেজা চুলে কত মায়াবী লাগে তোমায়। হয়েছে তো। লজ্জা লাগছে আমার। আফসোস, তোমার লাজুক মুখখানা দেখতে পারছি না এই মুহূর্তে। এই দেখার উপায় তো আছে, তাই না? কি? ভিডিও কল? না না না, আমি ভিডিও কলে কথা বলবো না। আমি কল দিচ্ছি, চুপচাপ রিসিভ করবা। নাইলে সারাদিন কথা নাই। আদিত্য ভিডিও কল দিল। অনামিকাকে দেখেই আদিত্য বলল, জানো, তোমার ওই কপাল আর গলায় এলোমেলো হয়ে থাকা ভেজা চুল থেকে টুপটুপ করে পড়তে থাকা পানিগুলোকে খুব হিংসে হয়। তুমি জানো না কি যে মুগ্ধ লাগে তোমাকে দেখতে। হচ্ছে করে আজস্র চুমুতে ভরিয়ে দেই তোমাকে। অনামিকা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আদিত্য বলল, তুমি এমন করলে আমি কাজ করব কিভাবে বলো তো? আমি কি করলাম? এই এত লজ্জা পাচ্ছ, এত নেশা লাগাচ্ছ আমায়। ইস, চুপ। আচ্ছা, ওরু কাজটা কি ঠিক করেছে বলো তো? কি করেছে? আমাকে না বলেই বাসায় চলে গেছে। আমিই তো ড্রপ করে দিয়েছিলাম ওদেরকে। ওদেরকে মানে? নিষাদ আর অরুণিমা দুইজনকেই। আর বাকিরাও মায়ের থেকে বিদায় নিয়ে গেছে। কেমন দেখায় না বিষয়টা বলো? আমাকে কেন ডাকোনি তুমি? ইচ্ছে করেই ডাকিনি। ঘুমাচ্ছিলে তো তাই। ঘুমটা নষ্ট করতে চাইনি। তুমি না একটা পাগল। হুম, জানি। এই শোনো, তোমার সাথে কিছু কথা ছিল নিষাদ আর অরুণিমাকে নিয়ে। হুম, বলো। এখন না, বাসায় এসে বলবো। আচ্ছা, ঠিক আছে। এখন রাখছি কেমন? কাজ সেরে নেই। আচ্ছা। ভালোবাসি। আমিও ভালোবাসি। ফোনটা রেখেই অনামিকা গত রাতের কথাগুলো ভাবছিল। কি সুন্দর মুহূর্ত ছিল। রাতটা কত মধুর ছিল। অনুভূতিগুলো কতটা সুন্দর ছিল। ভাবতেই অনামিকার শরীর শিউরে ওঠে। ঘোর লেগে যাচ্ছিল অনামিকার। এর মধ্যেই কল আসলো ওর ফোনে।
ফোনটা হাতে নিয়ে দেখে অরুণিমা কল দিয়েছে। ভালো হয়েছে, এই মেয়েটাকে আচ্ছামতো বকা দিতে হবে এখন। অন্যরা না হয় না বলেই চলে গেছে, ও কেন চলে যাবে না বলে? বোনের বাড়িতেও এত ফরমাল কেন হতে হবে ওর? এই বদ মেয়ে, তুই আমাকে না। ওপাশ থেকে অরুণিমার ফুপিয়ে কান্নার শব্দ পাওয়া যাচ্ছিল। অনামিকা শোয়া থেকে উঠে বসে অস্থির হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে অরু? কাঁদছিস কেন? অরুণিমা কান্নার জন্যে কিছু বলতে পারছে না। অনামিকা কয়েকবার জিজ্ঞেস করল, কি হয়েছে? কি রে, নিষাদের সাথে আবার কিছু হয়েছে? ওপাশ থেকে একটা ভারী গলার আওয়াজ শোনা গেল। ভাবি, আমি নিষাদ। আপনি একটু দ্রুত সিটি হসপিটালে চলে আসুন প্লিজ। কি হয়েছে? অরুণিমার কিছু হয়েছে? না, ও ঠিক আছে। আপনার বাবা? কি হয়েছে বাবার? ওনার সম্ভবত হার্ট অ্যাটাক হয়েছে। আপনি চলে আসুন ভাবি। আমি আদিকে ফোনে জানিয়ে দিচ্ছি, ও চলে আসবে। অনামিকা বাবা বলে একটা চিৎকার দিয়ে উঠল। অনামিকা কোনোরকম ফোনটা রেখে পাগলের মতো ছুটে নিচে গেল। নিচে আসতেই ওর শাশুড়ির সাথে ধাক্কা লাগল একটা। অনামিকাকে খুব অস্থির দেখাচ্ছে। ওর শাশুড়ি জিজ্ঞেস করল, কি রে, এভাবে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? মা, আমার বাবা হসপিটালে। হার্ট অ্যাটাক করেছে। অরুণিমা ফোন করেছে। আমাকে এক্ষুনি যেতে বলেছে। শ্বাসে কথাগুলো বলল অনামিকা। চল, আমিও যাব। কিন্তু মা, বাবা? ওকে আমি ফোন করে জানিয়ে দেব। আর বাড়িতে রাবেয়া তো আছেই। অনামিকা আর ওর শাশুড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। অনামিকা অনবরত কান্না করেই যাচ্ছে আর বারবার অরুণিমাকে কল দিয়ে খোঁজ নিচ্ছে। ওদের বাসা থেকে যেতে প্রায় আধ ঘন্টার মতো লাগে। অনামিকার শাশুড়ি ওকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। হসপিটালে পৌঁছে অনামিকা আদিত্যকে দেখতে পেল নিষাদের পাশে দাঁড়িয়ে। অরুণিমা ওটির সামনে দাঁড়িয়ে আছে। অনামিকা এক প্রকার দৌড়ে অরুণিমার কাছে গেল। অরুণিমা অনামিমাকে দেখেই ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। আদিত্য ওদের কাছে গিয়ে অরুণিমাকে বলল, শান্ত হও অরু, এটা হসপিটাল। ডাক্তাররা এসে বকাবকি করবে। অনামিকা জিজ্ঞেস করল, কি হয়েছে অরু? সকালে আমি বাসায় যাওয়ার পর বাবা ভালোই ছিল। আমাকে কল করে বলেছে শরীরটা ভালো লাগছে না, জলদি বাসায় চলে যাই যেন। নিষাদও আমার সাথে বাসায় গিয়েছিল। ভেবেছিলাম আজকে বাবার সাথে ওর পরিচয়টা করিয়ে দিব। নিষাদকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে আমি বাবার কাছে গেলাম। যাওয়ার পর দেখি বাবা শুয়ে আছে। বলল আজ অফিস যাবে না। ভেতরটা অশান্তি অশান্তি লাগছে। সকালে নাকি নাস্তাও করেনি। আমি নিষাদকে বসিয়ে রেখে নাস্তা বানালাম। আমরাও নাস্তা করিনি। নাস্তা বানানো শেষ করে নিষাদকে দিলাম। বাবার রুমে গিয়ে দেখি বাবা ফ্লোরে পড়ে আছে। আমি বাবার হাত ধরে নার্ভ চেক করলাম। তারপর নিষাদকে ডাক দিলাম। কি থেকে কি হয়ে গেল আমি বুঝতেই পারিনি। বুবু, এটা তো থার্ড টাইম এটাক বাবার। বাবার কিছু হবে না তো বুবু? কথাটা বলেই ডুকরে কেঁদে উঠল অরুণিমা। অনামিকারও খুব কান্না পাচ্ছে। কিন্তু ওকে শক্ত থাকতে হবে। ও ভেঙে পড়লে অরুণিমাকে সামলাবে কে? অনেকক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলেন। সবাই বাইরে বসেই অপেক্ষা করছিল। ডাক্তারকে বেরুতে দেখেই অনামিকা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল, আমার বাবা কেমন আছে ডাক্তার? ওনার এটাকটা খুবই সেন্সিটিভ। আমরা কোনো ভরসা দিতে পারছি না। আর ওনার হার্ট খুবই দুর্বল। আমরা যত দূর ধারণা করতে পারছি ওনার হার্টের সমস্যাটা দীর্ঘদিনের। ঠিকমতো মেডিসিন নেননি তিনি। আপাতত আমরা কোনো ভরসা দিতে পারছি না। আপনারা আল্লাহকে ডাকুন।
সব এখন ওনার হাতে। আমরা শুধু আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে পারব। এইটুকু বলেই ডাক্তার চলে গেলেন। অনামিকা আর নিজেকে সামলে রাখতে পারছে না। সবার চোখ ফাঁকি দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। বিষয়টা অন্য সবার চোখ এড়ালেও আদিত্যের চোখ এড়ায়নি। ও যতক্ষণ সামনে থাকে ততক্ষণ প্রতিটা মুহূর্ত ওর চড়ুই পাখিটাকে চোখে চোখে রাখে। ওর সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। অনামিকা ওয়াশরুমে গিয়ে অনেক কান্না করল। আদিত্য ওয়াশরুমের বাইরে থেকেই সব দেখছিল। ও ইচ্ছে করেই যায়নি অনামিকার কাছে। মেয়েটাকে একটু কাঁদতে দেওয়া উচিত। ভেতরটা যদি একটু হালকা হয় তবে হোক। অনামিকা কান্না করল অনেকক্ষণ। তারপর বেসিনের সামনে দাঁড়িয়ে চোখে মুখে পানির ঝাপটা দিল। শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে নিল। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। তবুও হাসি হাসি মুখ করে নিজেকে কিছুটা স্বাভাবিক করে বেরিয়ে এলো। বাইরে আসতেই আদিত্যকে দেখে থতমত খেয়ে গেল। একটু হাসার চেষ্টা করে বলল, তুমি এখানে কেন? আমার সামনে অভিনয় না করলেও চলবে চড়ুই পাখি। আমি বুঝি তোমাকে। অনামিকার ভেতরে একটা শীতল বাতাস বয়ে গেল। ডুকরে কান্না বেরিয়ে আসতে চাইল। আদিত্য বলল, কান্না আসলে আটকে রেখো না, বের করে দাও। ভেতরের বোঝাটা কমে যাবে। অনামিকা আদিত্যকে জড়িয়ে ধরে ওর বুকে মাথাটা রেখে কান্না করে দিল বাচ্চাদের মতো। ওর ফোপানোর শব্দ আদিত্যের একেবারে বুকের গভীরে গিয়ে আঘাত করছে। আদিত্য ওকে জড়িয়ে ধরে রেখেছে এক হাত দিয়ে, আর অন্য হাত দিয়ে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ওদেরকে খুঁজতে খুঁজতে নিশাদ এসে পড়েছিল এই দিকটায়। আদিত্যকে ডেকে বলল, আদি ডাক্তার ডেকেছে ভাবিকে। কথাটা বলে নিশাদ আর অপেক্ষা না করেই চলে গেল। আদিত্য অনামিকার মাথাটা ওর বুক থেকে উঠিয়ে চোখ দুটো মুছে দিল যত্ন করে। ওর কান্নার জলে আদিত্যের শার্ট বুকের পাশটা পুরোই ভিজে গেছে। আদিত্য বলল, চলো, দেখো ডাক্তার কি বলে। একটু শক্ত রাখো, মনোবল রাখো পাখি, ঠিক হয়ে যাবে। আল্লাহ ভরসা। ডাক্তারের কাছে যেতেই ডাক্তার বললেন, ওনার অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবুও আমরা কোনো সিউরিটি দিতে পারছি না। আপনারা আল্লাহকে ডাকুন, উনিই একমাত্র মালিক। আমরা কি দেখা করতে পারবো বাবার সাথে? যদিও আমরা এই পরিস্থিতিতে দেখা করার পারমিশন খুব একটা দেই না, কিন্তু আপনারা যদি দেখা করতে চান তবে একজন যাবেন। দুইজন যাওয়া যাবে না? ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বলেলন, আচ্ছা যান, তবে রোগীকে কথা বলার জন্যে বেশি প্রেসার দিবেন না, আর যত আস্তে সম্ভব কথা বলবেন। ধন্যবাদ ডাক্তার। অনামিকা অরুণিমাকে নিয়ে যেতে চাইল, কিন্তু অরুণিমা গেল না। ও বলল, তুই যা বুবু, আমার ভেতরটা কেমন যেন করছে, আমি পড়ে যাব। অনামিকা আর জোর করল না। আদিত্যকে নিয়ে ভেতরে গেল। অনামিকার বাবার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, বুকেও কি কি সব লাগানো আছে। মানুষটার যেন শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। অনামিকা একটা চেয়ার টেনে বসল ওর বাবার পাশে। বাবার হাতটা নিজের হাতে মুঠোয় নিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। ডুকরে কান্না আসছে মেয়েটার। বাবা। আরিফ সাহেব একটু মাথাটা অনামিকার দিকে তাকালো। অনামিকা আবারও কান্না করে দিল। বাবা, কি হয়েছে তোমার?
আরিফ সাহেব মুখ থেকে অক্সিজেন মাস্কটা একটু সরিয়ে বলল, আমার সময় শেষ রে মা। আমার অরুণিমাকে দেখে রাখিস। আদিত্যের দিকে তাকালো তিনি। আদিত্য ওনার চোখের ভাষা বুঝতে পেরে পাশে এসে বসল। তিনি আদিত্যের হাতে অনামিকার হাত দিয়ে নিজের হাত দিয়ে চেপে ধরে বলল, আমার মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিয়েছি বাবা। ওকে দেখে রেখো। আমার অরুণিমাকেও দেখে রেখো। অনামিকা বলল, বাবা তুমি এসব কি বলছো? কিছু হবে না তোমার। একজন নার্স বললেন, এখানে কান্নাকাটি করবেন না দয়া করে। রোগীর সমস্যা হবে। বাইরে অরুণিমা কাঁদছে। নিষাদ অরুণিমাকে নিজের কাছে টেনে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে ওর চোখের পানি মুছে দিচ্ছে। আরিফ সাহেব ওটির ভেতর থেকেই এটা দেখতে পেলেন। অনামিকাকে বললেন, ওরুকে দেখে রাখিস মা। ওই ছেলেটাকে তো ভালো মনে হচ্ছে। ওর ভবিষ্যৎ ভালো থাকা তোর হাতে তুলে দিয়ে গেলাম। বাবা প্লিজ তুমি শান্ত হও। কথাটা বলেই অনামিকা অক্সিজেন মাস্কটা মুখে লাগিয়ে দিল আরিফ সাহেবের। ডাক্তার এসে ওদেরকে বাইরে যাওয়ার তাড়া দিল। 2 দিন হসপিটালে থাকার পর হঠাৎ করেই আরিফ সাহেব মারা যান। ওনার মৃত্যু অনামিকার কাছে অনেক বড় কিছু। মাথার উপর যে একমাত্র স্নেহের ছায়াটা ছিল সেটাও এখন আর নেই। অরুণিমার জন্য খুব খারাপ লাগছে। অনামিকার তো স্বামী, শ্বশুর শাশুড়ি আছে, সংসার আছে, কিন্তু অরুণিমার? ওর কি হবে? ওর চিন্তায় অনামিকার মাথা ঠিক নেই। সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে মেয়েটা। অনেক কিছু ভেবেচিন্তে অনামিকা আর আদিত্য অরুণিমাকে নিয়ে আসলো ওদের বাসায়। এখন থেকে এখানেই থাকবে। এখান থেকেই পড়াশুনো করবে। বিকালবেলা ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে অরুণিমা। অনামিকা এসে বলল, মনটা খুব খারাপ বুঝি? না বুবু, আমি তো বুঝি রে। আমারও তো বাবার কথা খুব মনে পড়ে। 1 মাস পেরিয়ে গেল এখনো বাবার কথা মনে পড়ে। বুবু আমি বাসায় চলে যাব। এখানে আমার ভালো লাগে না বুবু। আমি জানি। ওখানে গেলে বাবার কথা আরো বেশি মনে পড়বে তোর। বাবার জিনিসপাতিগুলো দেখলে আরো খারাপ লাগবে রে। অরুণিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চুপ করে। শোন ওরু। হুম বুবু বল। নিশ্বাস এসেছে। তোকে নিয়ে একটু বাইরে যেতে চায়। আমাদের কোনো আপত্তি নেই। বাকিটা তোর ইচ্ছে। বুবু আমি কোথাও যাব না। তোর ইচ্ছে। কেউ তোকে জোর করবে না। এর মধ্যেই নিষাদ আসলো ছাদে। নিষাদকে দেখে অনামিকা চলে গেল। ছেলেটার প্রতি পূর্ণ বিশ্বাসী আছে ওদের। রুমে গিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসল অনামিকা। 2 হাত দিয়ে মুখটা ঢেকে বসে আছে। আদিত্য শুয়ে আছে পাশেই। আজকে ওর অফিস ছিল না। অনামিকার উপস্থিতি টের পেয়ে উঠে বসল ওর পাশে। অনামিকাকে নিজের বুকে টেনে নিয়ে বলল, মনটা খুব খারাপ বুঝি? ভালো লাগে না কিছুই। বাবার কথা খুব মনে পড়ছে। জানো ছোট্ট থাকতে যখন বাবা রাতে ফেরার সময় বাজার করে ইলিশ মাছ আনত, তখন আমি ঘুমিয়ে থামতাম। বাবা মাকে তাড়া দিত মাছ কেটেকুটে কড়া করে পেঁয়াজ দিয়ে ভেজে দেওয়ার জন্যে। গোল গোল বড় কালো বেগুনগুলো আনত, সেগুলো গোল গোল করে কেটে ভাজতে বলত। মা রান্না শেষে আমাকে ডেকে দিত। বাবা পাশে বসিয়ে আমাকে খাওয়াতো নিজের হাতে। আমি পটল খেতে পারি না কখনো। বাবা মাকে বলতো পটলগুলো চমড়াসহ লম্বালম্বিভাবে মাঝখানে কেটে 2 টুকরো করে মশলা দিয়ে কড়া করে ভেজে দেওয়ার জন্যে। ওই পটল ভাজা আমি খুব পছন্দ করতাম। এখনো করি। মাকে বলতাম বেশি করে ভেজে দেওয়ার জন্যে। আমি হাঁটতে হাঁটতেও খেতাম।
মা মারা যাবার পর বাবা অনেক ভেঙে পড়েছিল। আমরা দুই বোন না থাকলে হয়তো বাবাও বেঁচে থাকতেন না। আমি দেখতাম বাবা আমাদের সামনে হাসি খুশি থাকলেও আড়ালে মায়ের ছবি বুকে জড়িয়ে কান্না করত। আমার স্পষ্ট মনে আছে মায়ের মৃত্যুর পরে একদিন রান্না করতে গিয়ে হাত পুড়ে ফেলেছিলাম। আমার হাতে বড় ঠোসা ফুটে গিয়েছিল, কালচে দাগ পড়ে গিয়েছে। বাবার সে কি অস্থিরতা! আমার চাচা, ফুফু, মামা, খালারা খুব কমই আসা যাওয়া করত আমাদের বাসায়, কারণ তাদের থেকে আমরা অনেক দূরে। কারো সহযোগিতা পাইনি আমরা। বাবা ছাড়া দ্বিতীয় কেউ ছিল না আমাদের। বাবাটাও আমাদেরকে ছেড়ে চলে গেল। আমি আছি তো চড়ুই পাখি। টেনশন করো না, তুমি আমার স্ত্রী, আর অরুণিমা আমার বোন। তোমরা দুজনেই আমার দায়িত্ব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। চলবে। অনামিকা আর অরুণিমার মন ভালো করার জন্যে নিশাদ আর আদিত্য মিলে একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। অনেকক্ষণ যাবৎ দুজনে সবকিছু ভালোভাবে প্ল্যান করে নিল। নিশাদ বেরিয়ে গেল রুম থেকে। অনামিকা রান্নাঘরে সন্ধ্যার নাস্তা তৈরি করছিল। আদিত্য বারবার ডাকছিল ওকে, তাই হাতের কাজটা রাবেয়াকে দিয়ে উপরে চলে গেল অনামিকা। এতক্ষণ লাগে আসতে? হাতে কাজ ছিল তো। আচ্ছা যাও, জলদি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও। কেন? আমি বলছি তাই। আর অরুণিমাকেও বলো তৈরি হয়ে নিতে। আর শোনো, আজ শাড়ি পরবে না। কি পরব তাহলে? গত মাসে নেভি ব্লু কালারের যে লং কামিজটা এনে দিয়েছিলাম না, ওটা পরো। আচ্ছা, এবার যাও তৈরি হয়ে নাও। সন্ধ্যার নাস্তা বানাচ্ছিলাম যে, ওটা খালা বানিয়ে নেবে, পরে খাওয়া যাবে। এখন যা বলি তা শোনো। আচ্ছা। অনামিকা আলমারি থেকে ড্রেসটা বের করে বিছানার উপরে রেখে চলে গেল অরুণিমার কাছে। অরু, জলদি রেডি হয়ে নে। কেন বুবু? জানি না। জানি না মানে? তাহলে রেডি হয়ে কি করব? তোর দুলাভাই বলেছে আমাদেরকে রেডি হয়ে নিতে। কে জানে কি প্ল্যান করেছে আবার। ওহহ। আচ্ছা, তুই তৈরি হয়ে নে। আমি যাচ্ছি। হুম। অনামিকা চলে গেল। অরুণিমা আলমারি খুলে জামাগুলো দেখছে কোনোটা পরবে। জামাগুলো এদিক সেদিকে সরাতে গিয়ে একটা শপিং ব্যাগ চোখে পড়ল। ব্যাগটা দেখে বলল, এটা কার ব্যাগ? আমার এখানে কেন? অরুণিমা ব্যাগটা হাতে নিয়ে দেখল একটা ড্রেস আছে ওটাতে। ড্রেসটা খুলে দেখল লম্বা গোল, লাল আর হলুদ রঙের কম্বিনেশন। ব্যাগের ভেতরে একটা ছোট্ট কমলা রঙের চিরকুট পেল। সেটা খুলতেই দেখল নিশাদের হাতের লেখায় খুব সুন্দর করে লিখেছ, এটা তোমার জন্য। আজ বাইরে যাওয়ার সময় এটাই পরবা। আর শোনো, চুলে অর্ধেক বেনি পাকিয়ে সামনের এক পাশে রেখো। অরুণিমার আর বুঝতে বাকি রইল না আদিত্য আর নিশাদ মিলে এমন প্ল্যান করেছে। মেয়েটা এমনিতেই যথেষ্ট বুদ্ধিমতী। নিশাদের চিরকুটটা পরে অরুণিমা বারবার মুচকি হাসছে। এই ছেলেটা এত পাগল কেন? অনামিকা তৈরি হয়ে নিচ্ছে। আদিত্যও তৈরি হয়ে গেছে। এখন বসে বসে অনামিকাকে দেখছে। এই মেয়েটাকে যত দেখে ততই মুগ্ধ হয় আদিত্য। এত মায়াবী লাগে। আদিত্য মুগ্ধতা নিয়ে তাকিয়েই আছে অনামিকার দিকে। অনামিকা কানে ঝুমকো দুল পড়ছে। আদিত্য সেটা দেখছে। অনামিকা বলল, চোখ দুটো তো বেরিয়ে পড়ে যাবে। যাক না, তাতে কি? অন্ধ হয়ে যাবে, আর দেখতে পারবা না। উমমন্দ বলনি। আমার শেষ। বের হবা কখন? আগে আমি মন ভরে দেখব তোমাকে। আমার সামনে এসে বসো। অনামিকা আদিত্যের সামনে এসে বসল।
আদিত্য একদৃষ্টিতে তাকিয়েই আছে অনামিকার দিকে। অনামিকা লজ্জা পাচ্ছে ভীষণ। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর অনামিকা বলল, হয়েছে তো, আর কত দেখবা? আমার যে মন ভরছে না কিছুতেই। ইচ্ছে করছে তোমায় গিলে খেয়ে ফেলি। যা নির্লজ্জ কোথাকার, খালি আজেবাজে কথা। আদিত্য অনামিকার কাছে উঠে গিয়ে ওর ঠোঁটে চুমু খেল। তারপর বলল, ভালোবাসি। অনামিকা রীতিমতো লজ্জায় লাল হয়ে গেছে। আদিত্য বলল, জানো তুমি আমার ভালো থাকার টনিক। আমার জীবনে তুমি আসার পর থেকে আমি খুব ভালো আছি। খুব। হয়েছে, এবার চলো। নিশাদ ভাইয়া ডাকছে কখন থেকে। আচ্ছা, আজকের প্ল্যানটা কি বলো তো? গেলেই বুঝতে পারবা। চলো। ওরা গাড়িতে করে বেরিয়ে পড়ল। আদিত্য ড্রাইভিং করছে, পাশে অনামিকা। আর পেছনে নিশাদ ও অরুণিমা বসেছে। নিশাদ যেন প্রথমবারের মতো দেখছে অরুণিমাকে। ওর উপর থেকে চোখ সরাতে পারছে না ছেলেটা। অরুণিমা বেশ লজ্জা পাচ্ছে নিশাদের এমন কর্মকাণ্ডে। এভাবে ভ্যাবলার মতো তাকিয়ে থাকার কি হল? আজ কি প্রথমবার দেখছে নাকি? কি বিরক্তিকর লাগছে, সেই সাথে একটা অদ্ভুত ভালো লাগাও কাজ করছে। নিশাদের ঠোঁটে দুষ্টু হাসি লেগে আছে। বারবার অরুণিমাকে খোঁচাচ্ছে। গাড়ির লুকিং গ্লাসে বিষয়টা অনামিকার চোখে পড়ল। ব্যাস নিশাদের হাতে অরুণিমাকে সসম্মানে তুলে দিল, পারলেই ওর হালকা লাগবে। ছেলেটা তো ভীষণ ভালোবাসে অরুণিমাকে। বাবার শেষ ইচ্ছে এটাই ছিল, অরুণিমাকে যেন ভাকো একটা ছেলের হাতে তুলে দেই। গাড়ি এসে থামল এক রেস্টুরেন্টের সামনে। আদিত্য বলল, নামো, এখানে ডিনার সেরর ফেলি। এত জলদি ডিনার? আজ না হয় জলদিই করো। মাত্র 9টা বাজে। শোনো, রাতের খাওয়া সকাল 8:30 থেকে 9টার মধ্যেই শেষ করতে হয় জানো না? খাওয়ার পর অন্তত 2 ঘন্টা হাঁটা চলা বা অন্য কিছু করে তারপর ঘুমুতে যেতে হয়। উফ, তোমার সাথে কথায় পারা যায় না। হ্যাঁ, ঠিক কথা বললে, আর কি বলবা তুমি? আদিত্য আর অনামিকার খুনসুটি দেখে পেছনে বসে হাসছে নিশাদ আর অরুণিমা। ওরা রাতের খাওয়া দাওয়া শেষ করে অনামিকা আর অরুণিমাকে গাড়িতে বসিয়ে আদিত্য আর নিশাদ একটা ফুলের দোকানে গেল। আদিত্য সেখানে থেকে কয়টা গোলাপ ফুল নিল। আর নিশাদ একটা বেলি ফুলের মালা নিল। তারপর এসে গাড়িতে বসল। ওরা দুজনেই ফুলগুলো এক প্রকার লুকিয়ে রেখেছে। অনামিকা বলল, এবার কোথায় যাবেন স্যার? অনেক দূরে। সেটা কোথায়? দেখা যাক কোথায় যাওয়া যায়। তুমি এমন করো কেন? তুমি ওমন করো তাই। উফ, যত সব। অনামিকা রাগ করে বসে আছে। গাড়ির জানালার মধ্যে মুখ দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। রাস্তাটা মোটামুটি ব্যস্ত। কি করার, বেশি রাত তো হয়নি। মানুষজন যার যার কাজে ব্যস্ত। অরুণিমা প্রায় ঘুমিয়ে পড়েছে। আদিত্য কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। এত সময় লাগে। গাড়ির তোড়ে অরুণিমার মাথাটা বারবার এদিক সেদিকে হেলেদুলে যাচ্ছে। নিশাদ ওর মাথাটা নিজের বুকের কাছে নিয়ে গেল। ওকে জড়িয়ে ধরে রাখল যেন গাড়ির তোড়ে হেলেদুলে না যায়। গাড়ি এসে থামল একটা নদীর পাড়ে। নদীর পাড়ে না, ঠিক একটা ব্রিজের উপরে। ব্রিজের নিচেই নদী। ব্রিজের পাশে নদীর ধারে যাওয়ার রাস্তা আছে। নিশাদ অরুণিমার ঘুম ভাঙিয়ে উঠালো ওকে। আদিত্য গাড়িটা একপাশে রেখে নেমে পড়ল গাড়ি থেকে। বাকিরাও নামল। আদিত্য অনামিকাকে নিজের কাছে টেনে নিয়ে নিশাদকে বলল, যা দোস্ত, তুই তোর প্রেমিকাকে নিয়ে যেদিকে খুশি যা। তবে খেয়াল রাখিস। আর আমি আমার বউকে নিয়ে ঘুরি। যা।
অনামিকা আদিত্যের দিকে তাকিয়ে আছে। আদিত্য ওর হাত ধরে নদীর পাড়ে নামতে লাগল। অনামিকা বলল, এই কি বলেছ এসব তুমি? কি বলেছি মানে? একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল। গত কয়দিন কাজের চাপে মাথাটা হ্যাং হয়ে গেছে একেবারে। আর তুমি আমাকে আগের মতো ভালোবাসো না। অনামিকা চোখ দুটো বড় বড় করে বলল, কি আমি ভালোবাসি না? বাসো নাই তো। আগের মতো জড়িয়ে ধরো না। চুমু দাও না ইচ্ছে করে, কোনো আহ্লাদ দেখাও না। মাথার চুলগুলো টেনে দাও না। আরও কত কি। হুহ। আচ্ছা এই কথা। ঠিক আছে, তোমাকে মজা বুঝাবো আমি। না না না, কোনো দরকার নেই বাবা। সাজেকে একবার আমার ঠোঁট ছিঁড়ে ফেলেছিলে। কতগুলা রক্ত গেছে। 2 ব্যাগ রক্ত হতো ব্যাগে পড়লে। আমার লাগবে না কিছু। রাক্ষসী একটা। রাক্ষসী একটা কথাটা আদিত্য একটু আস্তে করে বিড়বিড়িয়ে বলল। অনামিকা বাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে। একটু পরেই ঠোঁট বাঁকিয়ে কান্না করে দেওয়ার উপক্রম। ঢং করে বলল, আমি রাক্ষসী? হ্যাঁ, আমাকে তো রাক্ষসী মনে হবেই। আর কখনোই আদর করব না তোমাকে। বাতাসে অনামিকার খোপা করা চুলগুলো থেকে কিছু চুল বেরিয়ে চোখে মুখে এলোমেলো ভাবে উড়ে চলছে। হাইওয়ের বড় বড় গাড়িগুলো এদিক ওদিক আসা যাওয়া করছে। গাড়ির লাইটের আলোয় অনামিকার মুখটা স্পষ্টই দেখতে পাচ্ছে আদিত্য। আকাশটা একটু মেঘলা। একটু পরপরই আকাশে গুরুম গুরুম শব্দ হচ্ছে। এই মেঘের ফাঁকেও হালকাভাবে চাঁদটা উকি দিচ্ছে বারবার। আদিত্য অনামিকাকে দেখছে। আর অনামিকা নদী দেখছে। প্রবল বাতাসে নদীর পানি ঢেউ খেলে যাচ্ছে এদিক সেদিকে। আদিত্য অনামিকার কাছে গিয়ে ওকে একটা চুমু খেল। অনামিকা নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু আদিত্য আরো শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরল। অনামিকার চেষ্টা বৃথা গেল। এতপর অনামিকা নিজেও আদিত্যকে সায় দিল। এরপর আদিত্য ওর আনা গোলাপগুলো অনামিকার খোপার ভেতর খুব যত্ন করে গুজে দিল। অনামিকা খোপায় হাত দিয়ে বলল, কখন আনলে গোলাপ? খাওয়ার পর। কোথায় রেখেছিলে? আমি দেখলামও না। দেখে নিলে তো সারপ্রাইজ হতে না আর। অনামিকা আদিত্যকে জড়িয়ে ধরল। নিশাদ অরুণিমার আঙুলের ফাঁকে আঙুল রেখে হাঁটছে। আর গান গাইছে। আকাশ এখন মেঘলা, যেও না কো একলা। এখনই নামবে বৃষ্টি। একলা কই আমি? অরুণিমার কথায় গাওয়া বন্ধ করল নিশাদ। অরুণিমা বলল, আমার সাথে তো আপনি আছেন। উমম, বৃষ্টি পড়লে ভিজবো আপনার হাত ধরে। আমার বৃষ্টি খুব ভালো লাগে। খুব। কারো হাত ধরে ভিজতে আরো বেশি ভালো লাগবে। ভিজবেন না আমার সাথে? নিশাদ বৃষ্টিতে ভিজতে পারে না। হালকা বৃষ্টির পানি গায়ে পড়লেই সর্দি লেগে যায়। বেশি বৃষ্টিতে ভিজলে জ্বর, সর্দি ফ্রি। তবুও অরুণিমা এই প্রথম ওর কাছে একটা আবদার করেছে। সেটা কোনোভাবেই অবহেলা করা যাবে না। কি গো, ভিজবেন না আমার সাথে? অরুণিমার কথায় চেতনা ফিরে পেল নিশাদ। তারপর বলল, হ্যাঁ ভিজব তো। আমার হাত ধরে রাখতে হবে কিন্তু। আচ্ছা রাখব। এবার গান শোনান। কি গান শুনবে? যে কোনো একটা। আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো। নিশাদ গাওয়া বন্ধ করে দাঁড়িয়ে গেল। কি হলো দাঁড়িয়ে গেলেন যে? ওইট। নিশাদ পকেট থেকে বেলি ফুলের মালাটা বের করে অরুণিমার বেনিটা হাতে নিল। তারপর চুলে উপরের দিকে আটকানো একটা ক্লিপ নিয়ে বেলি ফুলের মালাটা চুলের গোড়ায় আটকে দিল।
তারপর পুরোটা বেনিতে পেঁচিয়ে শেষের দিকে আরেকটা ক্লিপ দিয়ে আটকে দিল। তারপর বলল, খুব ভালো লাগছে তোমাকে। অরুণিমা হা করে তাকিয়ে রইল। আরে মুখ বন্ধ করো, মুখে মশা যাবে। কথাটা বলেই নিষাদ অরুণিমার মুখটা বন্ধ করে দিল। অরুণিমা বলল, মালাটা কখন নিলেন? খাওয়া পড়ে। আমি তো দেখিনি, লুকিয়ে রেখেছিলাম তাই। কেন? তখনই দিয়ে দিল, তোমার এই বিস্ময়টা দেখতাম না তাই। নিষাদ অরুণিমার হাত ধরে আবার হাঁটা শুরু করল। আমি নৌকায় চড়ব। অনামিকার কথা শুনে আদিত্য হেসে দিল। তারপর বলল, দেখো না জোরে বাতাস হচ্ছে, নৌকার মাঝিও নেই, কিভাবে চড়বে? আমি আর তুমি মিলে চালাব। আমি তো দাঁড় বাইতে পারি না। এটা তো খুব সহজ, খালি ওই লাঠিটা পানিতে দিয়ে ধাক্কাবা তাহলেই হবে। অনামিকার কথা শুনে আদিত্য খিলখিল করে হেসে দিল। তারপর বলল, এত সোজা? দেখতে তো খুব সোজা লাগে। দেখতে সোজা হলেই কি হয় নাকি? দেখা আর করা তো এক নয়। আমি উঠব ব্যাস, আর কিছু জানি না। আরে কি মহামুশকিলে পড়লাম রে বাবা। কি আমি মহামুশকিল? এই না না না, তুমি তো আমার চড়ুই পাখি, আমার চড়ুই সংসারের ছোট্ট মিষ্টি পাখি। তাহলে নৌকায় চড়াও। কোনো উপায় না পেয়ে নদীর পাশে ভিড়িয়ে রাখা নৌকায় চড়ে বসল ওরা দুজন। আদিত্য বলছে, আল্লাহ বাঁচিয়ে রেখো। অনামিকা বাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে। আদিত্য নৌকাটা চালানোর চেষ্টা করল, কিন্তু বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল। আদিত্যের অবস্থা দেখে অনামিকা মিটমিটিয়ে হাসছিল। আদিত্যের খুব রাগ হচ্ছিল, তবুও কিছু বলছে না অনামিকাকে। নৌকাটা প্রায় নদীর মাঝখানে চলে গেল। অনামিকা আদিত্যকে বলল, আর কোথাল নিতে হবে না, এখন আমি তোমার কোলে শুয়ে আকাশ দেখব। এই মাঝখানে? যদি নৌকা উল্টে যায়? খালি আজেবাজে কথা। প্রবল বাতাসে উল্টোতে কতক্ষণ? কিছু হবে না। বেশি ভয় পাচ্ছ তুমি, বাচ্চাদের মতো শুরু করেছ। আচ্ছা শো, তো এই মেঘলা আকাশ কি দেখবে তুমি? এটাই সুন্দর। ও তুমি বুঝবে না, তুমি একাই সব বুঝো। তা ভুল বলনি। হি হি হি। অনামিকা আদিত্যের কোলে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে আর নানান কথা বলছে। আর আদিত্য সবটা মুগ্ধতা নিয়ে তা শুনছে। কথা বলতে বলতে বারবার অনামিকা খিলখিল করে হাসছে। আর আদিত্যের বুকে উত্তাল সাগরের ঢেউ তুলছে। এই শান্ত নির্জন একটা জায়গায় শুধু কিছুক্ষণ পরপর গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। আর অনামিকার হাসির শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে যেন ওর হাসির শব্দটা কয়েক মাইল দূরে থেকেও শোনা যাবে। মেয়েটার হাসিতে যেন মুক্ত ঝরে। আদিত্য সেই অদৃশ্য মুক্ত কুড়িয়ে নিজের বুকে রাখে পরম যত্ন করে। হঠাৎ করেই আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেল। একটু পরেই ইলশেগুড়ি বৃষ্টি পড়তে শুরু হয়েছে। আদিত্য তাড়াতাড়ি করে কোনো রকম নৌকাটা পাড়ে এনে ভিড়িয়ে রেখে অনামিকাকে নিয়ে ব্রিজের নিচে এসে দাঁড়ালো যেন বৃষ্টি এসে গায়ে না পড়ে। অনামিকা খুব বিরক্ত হয়ে গেল। তারপর গুনগুন করে গাইতে শুরু করল, ইলশেগুড়ি ইলশেগুড়ি, তোমারও কি আমার এ মন জানা? বৃষ্টি আমার ভীষণ প্রিয়, কেন ছোঁয়া মানা। অনামিকা গানটা গাইছে আর আদিত্যের দিকে আর চোখে তাকাচ্ছে। আদিত্য ওর গান ও আর চোখে তাকানোর ভাষা বুঝতে পারল। তারপর ওর হাত ধরেই খোলা আকাশের নিচে চলে গেল। ততক্ষণে ঝুম বৃষ্টি মেনে গিয়েছে। একদিকে নদীর ধারে অনামিকা আর আদিত্য বৃষ্টি বিলাস করছে, আর অন্যদিকে নিষাদ আর অরুণিমা বৃষ্টি বিলাস করছে।
বৃষ্টি কতটা সুন্দর আর উপভোগ্য তা ওদেরকে দেখলেই বোঝা যেত। কতটা আয়েশ নিয়ে বৃষ্টিতে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে তারা। যারা বৃষ্টিবিলাসী তাদের জন্য বৃষ্টি যেন তার প্রতিটা ফোঁটার সাথে এক ফালি সুখ নিয়ে আসে, আর সারা শরীরে সুখের বীজ রোপণ করে দুঃখ কষ্টগুলোকে ধুয়ে মুছে নিয়ে যায়। প্রচণ্ড বৃষ্টি বর্ষণ হচ্ছে, চারপাশটা একেবারেই খালি বলতে গেলে। কোনো মানুষের আনাগোনা নেই, শুধু ওরা চারজন বাদে। আর কিছুক্ষণ বাদে বাদে কয়েকটা বড় বড় গাড়ি আসা যাওয়া করছে। অনেকক্ষণ ভেজার পর একটু থেমে হাতে হাত রেখে হাঁটতে লাগলো অরুণিমা আর নিষাদ। অরুণিমা নিষাদকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি যে সবসময় আমাদের সাথে থাকেন, আপনার বাবা মা কিছু জিজ্ঞেস করে না? ও, তাদের কথা তো তোমায় বলাই হয়নি। তারা গ্রামে থাকে, আমি তো এখানেই থাকি। ওই অভি আছে না, ওদের ফ্ল্যাটে একটা রুম নিয়ে ব্যাচেলর থাকি। ওহহ, আচ্ছা, বুঝেছি। অনামিকা আর আদিত্য ভিজছে বৃষ্টিতে। আদিত্য শুরুতেই অনামিকার চুলগুলো খুলে দিয়েছিল। এখন বৃষ্টি প্রায় থেমে আসছে। এতক্ষণ ঝুম বৃষ্টি ছিল, কিন্তু এখন হালকা হয়ে এসেছে। আদিত্য বলল, এবার কি যাওয়া যাবে, নাকি আরাও ভিজবা? বৃষ্টি তো চলে গেল। হ্যাঁ, বৃষ্টির মা ডাকছিল তো, তাই। সবসময় দুষ্টুমি। এবার চলো, বাকিটা শোবার ঘরর দেখা যাবে। আবার উফফ, খুব জ্বালাও তো তুমি। আমিই তো জ্বালাবো আমার একমাত্র বউটাকে। আর কে আছে? গাড়ির কাছে এসে দেখল ততক্ষণে নিষাদ আর অরুণিমা এসে পড়েছে। আদিত্য বলল, কিরে, কখন এসেছিস তোরা? নিষাদ বলল, যখন তোরা বৃষ্টিকে নিয়ে কথা বলছিলি তখন। হাহা হাহা, চল এবার যাওয়া যাক। ফিরতে কম হলেও 1টা বাজবে রাতের, তাই আজ তুই আমাদের বাসায়ই থাকবি। নিষাদ আর অরুণিমা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল একটু। নিষাদের ভেতরটা খুশিতে ভরে উঠল। ভেজা কাপড়, ভেজা শরীর নিয়েই ওরা গাড়িতে বসল। অনামিকার খোলা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে, চোখ দুটো লালচে হয়ে গেছে, গায়ে বিন্দু বিন্দু পানি জমেছে। আদিত্য একটা তোয়ালে বের করে নিজের মাথা মুখ একটু মুছে এগিয়ে দিল অনামিকার দিকে। তারপর অনামিকার অরুণিমা আর নিষাদকে দিল। একটাই রাখা ছিল, তাই একটা দিয়েই কাজ সারতে হচ্ছে আপাতত। আদিত্য গাড়ি চালাচ্ছে, অনামিকা গাড়ির জানালাটা বন্ধ করে দিল। ভেজা শরীরের কারণে ঠান্ডা ঠান্ডা লাগছে। অনেক সময় পর ওরা বাড়িতে গিয়ে পৌঁছাল। ততক্ষণে ওদের ভেজা কাপড় শুকিয়ে গেছে শরীরেই। সবাই যার যার মতো ফ্রেশ হয়ে নিল। অনামিকা গোসল করে এসে তোয়ালে দিয়ে চুলের পানি নিচ্ছে। আদিত্য ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আদিত্য অনামিকাকে বলল, আজ না খুব প্রেম প্রেম পাচ্ছে। কেন? ওমা, কেন আবার? বউকে এমন আবেদনময়ী হিসেবে চোখের সামনে দেখলে তো প্রেম প্রেম পাবেই। কথাটা বলেই আদিত্য অনামিকার কাছে গেল। ওর কোমর জড়িয়ে ধরে গলায় মুখ গুজে দিল। অনামিকা নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলল, এই এখন একদম দুষ্টুমি না, প্রচুর ঘুম পাচ্ছে, ঘুমাবো এখন। আর কাল আমার ক্লাস আছে, একটু আদর করব। নো আদর টাদর, চলো ঘুমাবো। আজ অনামিকা হার মানছেই না। ওর জোরের কাছে আদিত্যই হেরে গেল। অগত্যা শুয়ে পড়ল গিয়ে। এদিকে নিষাদ বিছানায় শুয়ে ছটফট করছে। বাসায় রুমে যাওয়ার সময় অরুণিমা বলেছিল ফ্রেশ হয়ে ব্যালকনিতে যাবে, কিন্তু আসলো না। ফোনটাও ধরছে না। মেয়েটা যে এত অদ্ভুত কেন কে জানে। ফোনটা বেজে উঠতেই হাতে নিল নিষাদ। স্ক্রিনের উপর অরুণিমার নামটা ভাসছে।
ফোন রিসিভ করে বলল, কতক্ষণ ওয়েট করেছি বারান্দায় গিয়ে জানো? আমি ফ্রেশ হয়ে এসে শুতেই ঘুমিয়ে পড়েছি। ফোনটাও সাইলেন্ট করে রেখেছি। ভালো লাগছিল না শরীরটা। ওহহ, আচ্ছা তাহলে ঘুমাও কেমন? হুম। সকালে উঠে আদিত্য অফিসে চলে গেল। অরুণিমা কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। অনামিকাও ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। দুই বোন একসাথে বেরোবে। অনামিকা বলল, কিরে নিশাদ এখনো ওঠেনি? দেখলাম না তো বুবু। ঘুমাচ্ছে বোধহয়। ওহহ, আচ্ছা। চল বুবু, একবার দেখে আসবো ওনার ঘরে গিয়ে। আচ্ছা যা, আমি নিচে নামছি। আচ্ছা। অরুণিমা নিশাদের রুমে গিয়ে দেখল ছেলেটা গুটিসুটি মেরে শুয়ে আছে। দেখে মনে হচ্ছিল কাঁপছে। কাছে গিয়ে ওর গায়ে হাত দিতেই খেয়াল করল ছেলেটার পুরো শরীর আগুনের মতো পুড়ে যাচ্ছে। জ্বর এসেছে খুব। চোখ মুখ লাল হয়ে আছে। নাক থেকে অনর্গল সর্দি পড়ছে। অরুণিমার ভেতরটা ছ্যাঁত করে উঠল। এক দৌড় দিয়ে অনামিকাকে এসে বলল, বুবু ওনার খুব শরীর খারাপ হয়েছে। সর্দি হচ্ছে খুব। তুই যা, আমি যাব না আজকে কলেজে। আমার তো যেতেই হবে রে আজকে। কালকে একটা এক্সাম আছে। নোটসগুলা লাগবে আমার। তুই দাঁড়া একটু, আমি আসছি। অনামিকা ফার্স্ট এইড বক্স এনে দিল অরুণিমার হাতে। তারপর বলল, এখানে অ্যান্টিবায়োটিক ঔষধ আছে। ওকে কিছু খাইয়ে ঔষধ খাইয়ে দিস। আর মাথায় পানি দিস, ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিস। আচ্ছা বুবু। অরুণিমা আর অপেক্ষা না করে উপরে চলে গেল। অনামিকা ওর যাওয়ার পানে চেয়ে রইল। মেয়েটা কত ভালোবেসে ফেলেছে নিশাদকে। যাক, অন্তত একটা নির্ভরশীল হাত পেয়েছে। আরেকবার কাউকে বিশ্বাস করতে পেরেছে, ভালোবাসতে পেরেছে। কাঁধে কারো স্পর্শ অনুভব করতেই অনামিকার ভাবনার রেশ কাটল। কিরে, কি ভাবছিস এত? ওর কথা ভাবছি মা। এত ভাবিস না। ছেলেটা খুব ভালো। ওকে খুব সুখে রাখবে। হ্যাঁ মা, তা জানি। তবুও আল্লাহ না করুক কোনো কারণে যদি ও কষ্ট পায়, আমি নিজেকে ক্ষমা করতে পারব না মা। বাবার শেষ ইচ্ছে এটাই ছিল, আমি যেন ওকে ভালো থাকার নিশ্চয়তা দেই। আদির উপরও তো দিয়েছে কারো দায়িত্ব। তোর সাথে সাথে অরুণিমার দায়িত্বটাও দিয়ে গেছে। এত চিন্তা নিস না মা। আল্লাহ ভরসা। হ্যাঁ মা। বলছিলাম যে ওরা তো দুইজন দুইজনকেই পছন্দ করে। নিশাদের বাবা মায়ের সাথে কথা বলে ওদের এঙ্গেজমেন্টটা করিয়ে রাখলে ভালো হতো। কিছুক্ষণের জন্য অনামিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। উনি ভুল কিছু তো বলেননি। অনামিকা বলল, হ্যাঁ মা, ঠিকই বলেছেন। আমিও তাই ভাবছিলাম। বাবার রেখে যাওয়া টাকাটা থেকে। বাবার রেখে যাওয়া টাকা মানে? অরুণিমার বিয়ের জন্য বাবা টালা রেখেছিলেন ব্যাংকে। সেগুলো? আমরা কি মরে গেছি? তোর বাবার রেখে যাওয়া টাকা সেখানেই থাকুক। অরুণিমার বিয়ের সকল দায় দায়িত্ব আমাদের। অনামিকার চোখ দুটোতে আস্তে আস্তে পানি জমতে শুরু হয়েছে। যেভাবে ফ্রিজ থেকে নামানো বরফ আস্তে আস্তে গলে পানি পড়তে থাকে, ঠিক তেমনই করে। মানুষগুলো এত ভালো কেন? খুব ভাগ্য করে জন্ম নিয়েছে হয়তো অনামিকা। তাই এমন একটা সোনার সংসারে এসেছে। অনামিকার ভাবনার রেশ কাটল ওর শাশুড়ির কথায়। যা, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে না? এসব বিষয়ে পরে আলোচনা হবে। ওহহ, হ্যাঁ মা, যাচ্ছি। হুম, সাবধানে যাস। অরুণিমা নিশাদের গায়ে একটা কাঁথা জড়িয়ে দিয়েছে। বাথরুম থেকে বালতি ভরে পানি এনে ওর মাথায় পানি ঢালল। তারপর ঠিক হয়ে শুইয়ে দিয়ে পুরো শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিল। তারপর নাস্তা খাইয়ে দিল।
নাস্তার পরে ঔষধ খাইয়ে দিল। তারপর পাশে বসে ভেজা কাপড় দিয়ে জলপট্টি দিল। এসবই নিষাদ নির্বাক শিশুর মতো দেখছে। এক সময় ও ঘুমিয়ে পড়ল। অরুণিমা পাশেই বসেছিল। অনামিকার শাশুড়ি এসে বলল, কি হুম, খালি হবু বরের সেবা করলেই হবে? নিজের যত্ন কে নেবে? সকাল থেকে কিছু খাওনি, আসো খেয়ে নাও। না খালামনি, আমার ক্ষুধা নেই, পরে খাবো। আচ্ছা তুমি এখানেই থাকো, আমি রাবেয়াকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি কেমন? অরুণিমা আবার খাটের সাথে হেলান দিয়ে শুয়ে রইল। কিছুক্ষণ পরে রাবেয়া এসে নাস্তা দিয়ে গেল। অরুণিমা অল্প একটু খেয়ে আবার শুয়ে পড়ল খাটের সাথে হেলান দিয়ে। খাবারটা পুরোটা খেয়ে নাও। নিষাদের কথায় অরুণিমা সোজা হয়ে বসল। বলল, আমি খেয়েছি, আর খাবো না। আমি দেখেছি তুমি কতটুকু খেয়েছ, খেয়ে নাও খাবারটা। অরুণিমা খাবারটা খেয়ে নিল। খাওয়া শেষে অরুণিমা মাথাটা নিচু করে অভিমানী সুরে বলল, আপনার বৃষ্টিতে ভিজলে জ্বর সর্দি হয়, তবুও কেন ভিজলেন? নিষাদ অরুণিমার হাতটা বুকের কাছে নিয়ে বলল, না ভিজলে যে এত সুখ অনুভব করতে পারতাম না। কেউ একজন এতটা ভালোবাসে তা জানতেও পারতাম না। বারে, এতদিন বুঝি ভালোবাসিনি আমি? হুম, মনে মনে। আজ তা প্রকাশ পেয়েছে। কতটা সুখ সুখ অনুভূতি বুঝাতে পারবো না তোমাকে। আমি বুঝতে চাইও না। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ভালো লাগে না আপনাকে এভাবে বিছানায় পড়ে থাকতে দেখতে। তুমি যেভাবে সেবা করছো, আজই সেরে যাবে জ্বর। হাত দিয়ে দেখো কেমন কমে গেছে জ্বরটা। ঔষধ আরেকটা খাওয়াতে হবে দুপুরে খাওয়ার পরে। তুমিই সবচেয়ে বড় ঔষধ, আর কোনো ঔষধ লাগে না। অরুণিমা খুব লজ্জা পাচ্ছিল। নিষাদ বলল, এত লজ্জা পাচ্ছ কেন? একেবারে লাল হয়ে গেছ লজ্জায়। কালো মানুষরা কখনো লজ্জা পেলে লাল হয় না। কথাটা নিষাদের খুবই খারাপ লেগেছে। ইচ্ছে করছিল মেয়েটাকে ধরে একটা চড় দিতে, কিন্তু ওকে তো বিন্দু পরিমাণ কষ্টও দেওয়া যাবে না। মাথাটা একটু ঠান্ডা করে নিষাদ বলল, নিজেকে সবসময় ছোট করাই লেগে পড়ে থাকো কেন? তার জন্যে কি মানুষের অভাব আছে নাকি? ছোট করার কিছুই নেই, এটাই সত্যি। উমহ, তুমি কালো না, তুমি শ্যামবতী, আমার শ্যামবতী। দুপুরে অনামিকা বাসায় ফিরেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেয়। তারপর অফিসে চলে যায়। ফিরে আসে রাত 8টায়। আর আদিত্য ফিরে আসে 10টায়। এভাবেই প্রতিদিন যায়। তবে অনামিকা সপ্তাহে 5 দিন অফিসে যায়। বাকি দিন বাসায় বসেই কাজ শেষ করে। যখন ভার্সিটির এক্সাম থাকে তখন ছুটি নিয়ে নেয়। বিকালে অরুণিমা নিষাদের গায়ে হাত দেখল ওর আর জ্বর নেই। যাক, একটু চিন্তামুক্ত হওয়া গেল। সন্ধ্যার পর বাসায় ফিরে এলো অনামিকা। অরুণিমার কাছে গেল। নিজের রুমেই শুয়েছিল অরুণিমা। অরু। শোয়া থেকে উঠে অরুণিমা বলল, হ্যাঁ বুবু বল। অসময়ে শুয়ে আছিস যে? ভালো লাগছিল না বুবু, তাই শুয়ে আছি। কিছু বলবি? আজকে তোর দুলাভাই তাড়াতাড়ি আসবে। আজকে আকাশটাও পরিষ্কার, ফুরফুরে ওয়েদার। বলছিল ফুচকা খেতে যাবে। 9টার মধ্যেই এসে পড়বে বলল। তুই তৈরি হয়ে নে। আর নিষাদকেও বল তৈরি হতে। উনি তো চলে গেছে বুবু। সে কি এই অসুস্থ শরীর নিয়ে যেতে দিলই কেন? আমি তো বাধা দিচ্ছিলাম বুবু, কিন্তু ওর জরুরি কাজ পড়ে গেছে তাই চলে গেল জোর করেই। খালামনিও বলল থাকতে, কিন্তু থাকল না। ওহহ, আচ্ছা সমস্যা নেই, তুই তৈরি হয়ে নে। অনামিকা নিজের ঘরে চলে গেল।
তারপর তৈরি হয়ে নিল। অরুণিমাও নিজের মতো করে তৈরি হয়ে নিল। তার কিছুক্ষণের মধ্যেই আদিত্য এসে তিনজন বেরিয়ে গেল। ওরা বাসার কাছেই গেল ফুচকা খেতে। একটা পার্ক আছে, সেখানে ফুচকা খাবে। অনামিকার মতো অরুণিমাও প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করে, তাই নিজেদের জন্য ঝাল বেশি দিয়ে ফুচকা অর্ডার দিল। ফুচকা খাওয়া শেষে পার্কের ভেতরে কিছুক্ষণ এদিক সেদিকে হাঁটছিল ওরা। তারপর বেরিয়ে আসছিল। অরুণিমা সামনেই ছিল, আর পেছনে আদিত্য অনামিকা ছিল। বের হওয়ার সময়ই অনামিকা হঠাৎ করেই পেছনে ঘুরে তাকিয়ে দাঁড়িয়ে গেল। আদিত্য বলল, কি গো, দাঁড়িয়ে গেলে কেন? না না, কিছু না। তাহলে চলো। অনামিকা আদিত্যের হাত ধরে বেরিয়ে গেল ঠিকই, কিন্তু হাঁটার সময় আরও কয়েকবার পেছনে তাকিয়ে তাকিয়ে দেখল। বাসায় ঢোকা মাত্রই অনামিকার শাশুড়ি বলল, খালি হাবিজাবি খেলেই হবে তোমাদের? ভাত মাছ যে রান্না করে রাখা হয় এগুলো কে খাবে হুম? রোজ রোজ কি বাসি তরকারি খাবো? আদিত্য বলল, একটু না হয় খেলাম মা, তাতে কি? এই সময়গুলো আর কই পাবো বল? বাইরে গিয়ে খাবি ভালো কথা, কিন্তু ভাতের ক্ষুধা নষ্ট করে ভাত খাস না কেউই। শরীরে যখন অসুস্থতা দেখা দিবে তখন মজা বুঝবি পোলাপান। অনামিকা এসেই শাশুড়িকে জড়িয়ে ধরে পাশে বসল। তারপর বলল, মা এখনই তো সময় বলেন। আপনি তো জানেনই ফুচকার কাছে সব খাবার পরাজিত। পাজি মেয়ে, তোকে আজ থেকে ফুচকা খাইয়েই রাখব। ভাত মাছ পাবি না আর। আমি এক পায়ে রাজি মা। খুব পাজি হয়েছিস তো। যা ফ্রেশ হয়ে আধ ঘন্টার মধ্যে খেতে আয় সবাই, নাইলে কপালে শনি আছে। মা মাত্রই ফুচকা খেয়ে এসেছি, ভাত তো খেতেই হবে, অল্প কয়টা হলেও খেতেই হবে। আমার নির্দেশ এটা। অনামিকা উঠে যেতে যেতে ওর শাড়ির আঁচলটা উঠিয়ে নিল কাঁধে। ওর শাশুড়ি অস্থির হয়ে বলল, তোর হাতে কি হয়েছে অনামিকা? অনামিকা পেছনে ঘুরে বলল, কই মা? ওর শাশুড়ি উঠে গিয়ে বাম হাতটা একটু উল্টিয়ে দেখিয়ে বলল, এত রক্ত কেন হাতে? কিভাবে কাটলি? অনামিকা হাতের দিকে তাকিয়ে ভাবতে লাগল আসলেই কিভাবে কেটেছে ও জানেও না। সবটা সময় তো আদিত্যের সাথেই ছিল। হাতটা যে কাটল একটু জ্বালাও করেনি, একদমই টের পায়নি ও। আদিত্য বলল, দুনিয়াদারি হুঁশ থাকে না। কিভাবে কেটেছ সেটাও জানো না? আমি তো তোমার সাথেই ছিলাম, আমি বুঝতে পারছি না কিভাবে কাটল। আচ্ছা চলো, আমি ড্রেসিং করে দিচ্ছি। রুমে গিয়ে আদিত্য অনামিকার হাতটা ড্রেসিং করে দিচ্ছে। আদিত্য বলল, অনেকটাই কেটেছে অনু, তুমি একটুও টের পাওনি? না, আমার এখনো কোনো ব্যথা অনুভব হচ্ছে না। আল্লাহ জানে তুমি কি। তারপর আদিত্য অ্যান্টিবায়োটিক লাগিয়ে দিল। চলবে।